ঠিক আছে, তাহলে শুরু করা যাক, দেরি না। এখন বাজে 8টা, হাতে লেগে গেল কালি। আছে এটা কি রুমাল না হামসার জন্য? একদম ঠিক আছে, ঠিক আছে। আগের দিন অক্সিজেন ট্রান্সপোর্ট অবধি হয়েছিল, ঠিক আছে। ওই অ্যানাটমি পার্টটা একটা জিনিস বাকি ছিল, ওইটা বলে দিই। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা দেখেছি এটা হচ্ছে ট্র্যাকিয়া, ঠিক আছে। তারপর দুটো প্রাইমারি কি ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, তারপর আস্তে আস্তে ডিভিশন হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি, টার্সিয়ারি, এরকম হচ্ছে। ওই শেষ করে কি টার্মিনাল ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলাই, ঠিক আছে। পুরো এই জিনিসটা মানে এখান থেকে এটা কোথায়, যে লাংসের ভেতরে আছে। পরে আমি ভালো করে ছবি আঁকছি। তাহলে এই যে প্রাইমারি ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, তারপর হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কাই, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, এই পুরো জিনিসটাই হচ্ছে লাংস। মানে যখন ব্রঙ্কাস লাংসের ভেতরে এন্ট্রি নিচ্ছে, তারপর থেকে যে ইউনিটটা, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি লাংস। এবারে লাংসগুলো কোথায় আছে? চেস্ট ক্যাভিটিতে, মানে বুকের ক্যাভিটির মধ্যে। সেইটা নিয়ে একটা অ্যানাটমিটা বলে দিই একটু খালি, যে কোথায় কি রকম আছে। তাহলে আমাদের শরীরে বা চেস্ট ক্যাভিটি দুটো লাংস আছে, তাই তো? একটা ডান দিকে, একটা বাঁ দিকে। একটু একটু বড় করে রাখি। মোটামুটি এরকম দুটো, ঠিক এই দুটো হবে, এই দুটো লাংস আছে। এই লাংস দুটো যেখানে যেখানে একটা মাসেল আছে, মানে মাংসপেশি, এটাকে কি বলা হয়? ডায়াফ্রাম, ঠিক আছে। এই মাসেলটার নাম হচ্ছে কি ডায়াফ্রাম, বা বাংলায় কি বলে? মধ্যচ্ছদা। তাহলে একদম নিচের দিকে কে আছে? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তাহলে এই জায়গাটাই আছে, ঠিক আছে। ডায়াফ্রামের উপর যে জায়গাটা, এটাকে বলি আমরা কি? চেস্ট ক্যাভিটি। বাংলা কি বলে? বক্ষ গহ্বর মতো, তাই তো? চেস্ট ক্যাভিটি। আর তার নিচের অংশটাকে আমরা কি বলি? এটাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি। হ্যাঁ, এটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে চেস্ট ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি দুটোর মাঝখানে ব্যারিয়ারটাকে, সেটা হলো ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রাম, এটা কিন্তু আমাদের ইন্সপিরেশনে হেল্প করে। মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি, নিতে কে হেল্প করে? ডায়াফ্রাম। সেই জন্য ডায়াফ্রামকে বলা হয় মাসেল অফ ইন্সপিরেশন বা মাসেল ফর ইন্সপিরেশন। এই যে আমরা শ্বাস নিচ্ছি, একটু পরে আমরা পড়বো, শ্বাস নিতে কে সাহায্য করে? ডায়াফ্রাম। তাহলে একটাই যদি অ্যান্সার হয় যে হোয়াট ইজ দ্য মাসেল ফর ইন্সপিরেশন, অ্যান্সারটা হবে ডায়াফ্রাম। তোদের জন্য এটুকুই যথেষ্ট। আরও আছে, কিন্তু তোদের জন্য এটাই লাগবে। তাহলে মেন মাসেল ফর ইন্সপিরেশন সেটা হচ্ছে ডায়াফ্রাম। আমরা একটু পরে পড়বো ইন্সপিরেশন আর দুটো প্রসেস। একটা কি? এটা ইন্সপিরেশন, যেটা আমরা নিচ্ছি, আর যখন ছাড়ছি সেটাকে বলি আমরা এক্সপিরেশন। এই যে ইন্সপিরেশন প্রসেস, এইটাকে নেওয়ার জন্য আমাদের বডিতে, মানে শরীরকে কিছু কাজ করতে হয়। এটাকে বলা হয় অ্যাক্টিভ প্রসেস, মানে সক্রিয় যেটাকে বলি আমরা, ঠিক আছে। অ্যাক্টিভ জিনিসটাকে সেটা পরে বলবো। তাহলে ইন্সপিরেশন নিতে হলে আমাদের শরীর, ব্রেন কিছু কাজ করতে হয়, কিছু প্রসেস করতে হয়। সেই জন্য ওটাকে বলছি আমরা অ্যাক্টিভ প্রসেস। আর এক্সপিরেশনটা কিন্তু এমনি এমনি হয়ে যায়, এটার জন্য আমাদের শরীরকে কিছু করতে হয় না। ইন্সপিরেশনটা আমাদের নিতে হয় বা শরীরকে করতে হয়, আর এক্সপিরেশনটা কিছু করতে হয় না, ওটা হয়ে যায় জাস্ট, ঠিক আছে। সেই জন্য এটাকে বলা হয় প্যাসিভ প্রসেস। এটা একদম জেনে সারা জীবনের জন্য মাথায় ঢুকিয়ে রাখবে, ঠিক আছে। যে ইন্সপিরেশন নিতে গেলে আমাদেরকে, আমাদের শরীরকে কাজ করতে হয়, সক্রিয় হতে হয়, সেই জন্য ওটা হলো অ্যাক্টিভ প্রসেস, ঠিক আছে। আর ইন্সপিরেশনটা জাস্ট এমনি এমনি হয়ে যায়। কিভাবে হয় সেটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। তো সেই জন্য মানে
ইন্সপিরেশনের জন্য মাসেল আছে, আরেকটা মাসেল আছে সেটা পরে বলবো, ঠিক আছে। কিন্তু এক্সপিরেশনটা ইটসেলফ অটোমেটিক হয়ে যায়, তার জন্য কিছু করতে হয় না। ইন্সপিরেশন অলওয়েজ অ্যাক্টিভ প্রসেস, আর এক্সপিরেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। ডিটেলসটা পরে আসছি। তাহলে ডায়াফ্রাম হচ্ছে মাসেল ফর ইন্সপিরেশন, ঠিক আছে। এবার চেস্ট হচ্ছে একটা কি ক্যাভিটি। ক্যাভিটি মানে কি, একটা পুরো যেমন তো ঘরটা যদি আমি ধরি, আমি যদি এটাকে সামনে, যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি যদি এটাকে সামনে ধরি তাহলে এটাকে পিছনে হবে, দুটো সাইডে হবে। তাহলে চেস্ট হচ্ছে একটা ক্যাভিটির মতো। তাহলে সামনের দিক আছে, পিছন দিক আছে, সাইডের দিক আছে, একটা ক্যাভিটি, ঠিক আছে। তাহলে নিচের দিকটা আমরা দেখে নিলাম, নিচে কি আছে, ডায়াফ্রাম। উপরে কিছুই না, উপরে এই জায়গাটা আস্তে আস্তে মিলে গেছে, উপরটা নিয়ে আলাদা করে বিশেষ কিছু বলার দরকার নেই। সাইডে কে আছে, এগুলোকে আমরা কি বলি, রিপস, ঠিক আছে, বুকের পাঁজর যেটাকে বলি আমরা। এগুলো যে রিপসের কার্টেন, মানে আমি তো এখানে চেষ্টা একটা কি দিচ্ছি, একটা কাট সেকশন দেখছি, মানে চেষ্টাকে ধরুন দাঁড়িয়ে আছে, আমরা কেটে দিয়েছি মাঝখানে, আমি একটা সাইড দেখছি শুধু, ঠিক আছে। তো এটা একটা আমি কাট সেকশন দেখছি, তাহলে এগুলো হচ্ছে রিপস, মানে রিপসের কাট এন্ড। তাহলে দুদিকে রিপস আছে, রিপসের ডিটেলস অ্যানাটমি অন্য চ্যাপ্টারে আছে, সেটা আমরা গিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কাট এন্ড ও রিপস। সোজা কথায় সাইডের দিকে রিপস আছে, এটাকে ল্যাটারাল সাইডও বলা হয়, ল্যাটারাল সাইড, ঠিক আছে, মানে পার্শ্ববর্তী যে ওয়ালটা। সামনের দিকে কি আছে, এখানে একটা হাড় আছে, এটাকে কি বলে, সামনের হাড়টাকে স্টারনাম, ঠিক আছে। তাহলে সামনের দিকে আছে স্টারনাম। এটা যে অ্যান্টেরি, এটা সামনের দিকে, এটা তো আমরা বাংলায় বলি, তো বাংলার যেটা সামনে তার একটা নাম আছে, এটা অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রাল, তোদের বইয়ে টার্মটা দেওয়া আছে ভেন্ট্রাল, ঠিক আছে। যার নাম অ্যান্টেরিয়র তারই নাম ভেন্ট্রাল, মানে সামনের দিকে। তাহলে সামনের দিকে কে আছে, স্টারনাম। আর এই যে সাইডগুলোতে রিবস আছে। আর একদম পিছন দিকে কে আছে, পিছন মানে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, আর পোস্টেরিয়র মানে পিছনের দিকে। অ্যান্টেরিয়র আরেকটা নাম হচ্ছে কি ভেন্ট্রাল, আর পিছনে মানে পোস্টেরিয়র আরেকটা নাম হচ্ছে কি ডরসাল বা ডরসাল সাইড। একদম ডরসালে কে আছে, এগুলো কি বলে আমরা, ভার্টিব্রাল কালাম, মেরুদণ্ড। তো এখানে কি আছে, ভার্টিব্রা আছে, তাহলে ডরসালে কি আছে, ভার্টিব্রা। এই হচ্ছে, আর এইখানটাই মানে এখানে একটু আমি জায়গা করে দিচ্ছি আরো, এখানে কে থাকে, হার্ট থাকে, এটা ছোট্ট করে রেখে দিল, এটা হলো হার্ট। এই হার্টটা নিয়ে এখন আমাদের পড়তে হবে না, সেটা পরে আসবো আমরা। তাহলে অ্যান্টেরিয়র হচ্ছে বা ভেন্ট্রাল হচ্ছে কি স্টারনাম, পোস্টেরিয়র বা ডরসাল হচ্ছে ভার্টিব্রা, ভার্টিব্রাল কালাম বা ভার্টিব্রাল বডি। সাইডগুলোতে কে আছে, রিবস, এখানে আমরা শুধু কার্টেন গুলো দেখছি। আর নিচের দিকে মানে ইনফিরিয়র, যেটা হলো নিচের দিকে, সেটাকে বলি আমরা ইনফিরিয়র। ইনফিরিয়র মানে নিচের দিকে, আর উপরটাকে বলে আমরা সুপিরিয়র। তাহলে ইনফিরিয়র মানে হলো নিচে, সুপিরিয়র মানে হচ্ছে উপরে, ঠিক আছে। অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল মানে হচ্ছে সামনের দিকে, আর পোস্টেরিয়র বা ডরসাল মানে হচ্ছে পেছন দিকে, ঠিক আছে। সুপিরিয়রটা আলাদা করে বলা হয়নি তোদের বইয়ে, তার কারণ সুপিরিয়র বর্ডারটা অনেক জটিল, সেই জন্য ওটাকে আর আলাদা করে বলা হয়নি, ঠিক আছে। এটা একটা বোঝা হয়ে গেল। এই রিপসগুলো একটু এখানে আমি আলাদা করে একটা জিনিস দেখাচ্ছি। ফুসফুসের চারিদিকে একটা ক্লোজড ক্যাভিটি থাকে, মানে বদ্ধ ক্যাভিটি যেটাকে বলা হয়। এটাকে আমি একদম দেখাচ্ছি এইভাবে, দুটো লেয়ারে থাকে, ঠিক আছে। একটা লেয়ার একদম কি হয়, ফুসফুসের সঙ্গে লেগে আছে, আর একটা লেয়ার কার সঙ্গে লেগে আছে, রিবস গুলোর সঙ্গে। আমি এখানে কয়েকটা দেখিয়ে দিলাম, একদম লেগে, ঠিক আছে। এটা ক্যাভিটি, এটা ফাঁকা জায়গা, ঠিক আছে, এটাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। স্ট্রাকচারটার নাম হচ্ছে প্লুরা, জিনিসটার নাম হচ্ছে প্লুরা। সেটা ক্যাভিটির মতো থাকে, গর্তের মতো থাকে, এত ক্লোজড একেবারে। মানে জিনিসটা কিরকম, এটা কল্পনা করে বেলুন নেই হাতে, একটা বেলুন মানে পুরো সিল করে, ভেতরে এয়ার আছে, ঠিক আছে। আর বেলুনের উপরে এটা তো ফুসফুস, বেলুনটা একটা অল্প হাওয়া দিয়ে বেলুনটার মাঝখানে তুই ফুসফুসটা এই মানে ডাস্টার চেপে দে, এটা হলো ফুসফুস হয়ে গেল লাংস। আর বেলুনটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি।
বেলুনের মাঝখানে তো এটাকে ঢুকিয়ে, তাহলে একটা কি হবে, বেলুনের একটা লেয়ার ফুসফুসের সঙ্গে লেগে আছে আর একটা লেয়ার বাইরের দিকে আছে, যেটা হচ্ছে রিবসগুলোর সঙ্গে অ্যাটাচ আছে। কারণটা হচ্ছে দেখ, এই যে আমরা ইন্সপিরেশন নিই তখন কি হয়, ক্যাভিটিটা বাড়ছে, আবার যখন ছাড়ছি ছোট হচ্ছে, তাহলে এই যে ফুসফুসটা বড় হচ্ছে ছোট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, প্লুরাল ক্যাভিটিটা বাড়ছে বা কমছে। এর ভেতরে একটা হালকা একটা ফ্লুইড থাকে, হালকা সেরাস ফ্লুইড, খুব অল্প পরিমাণে ফ্লুইডটা থাকে। এই ফ্লুইডটা কি করে, যখন এই যে লাংসের মুভমেন্ট হচ্ছে, ইন্সপিরেশন এক্সপিরেশন হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে ফুসফুসটা, তাহলে এখানে কি যদি একদম ফ্লুইড না থাকে তাহলে কি হবে, একটা শব্দ হবে, ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে। সেই ফ্রিকশনটা যাতে না হয় তার জন্য একটা হালকা সেরাস ফ্লুইড থাকে। দেখবি মানে যখন কোনো গ্রিল লাগানো হয় নিচগুলোতে কিছু কি গ্রিজার টাইপের কিছু দেওয়া হয় যাতে করে ফ্রিকশনটা না, শব্দ হবে, ঠিক আছে। তাহলে এই যে ফুসফুসটা ইন্সপিরেশন বড় হচ্ছে, এক্সপিরেশন ছোট হচ্ছে, তাহলে এখানে এটা তো খুব ছোট্ট জায়গা, এমনি বড় দেয়, এতটা বড় হয় না, খুব ছোট একটা জায়গা, তো দুটোর মধ্যে কি ফ্রিকশন হবে, তাহলে ফ্রিকশন আমাদের অসুবিধা হবে, শব্দ হবে, শ্বাসনিতে সমস্যা হবে। সেজন্য হালকা সেরাস ফ্লুইডটা যেটা ফ্রিকশনটাকে কম করে, ঠিক আছে, এটা লুব্রিকেটিং এজেন্টের মতো খুব হালকা পরিমাণে থাকে। এবার একটা কথা শুনে থাকবি, যে কোনো পেশেন্টের শুনবি যে কারো বুকে জল জমে গেছে, ঠিক আছে, এই যে বুকে জল জমে যাওয়া বলি, জলটা কিন্তু কোথাও জমে না, জলটা কোথায় জমে, এই প্লুরাল ক্যাভিটিতে জমে। সেটা অল্প হতে পারে, বেশি হতে পারে, না সে পুরোটাই জলে ভরে যায়। এবার কিভাবে কোত্থেকে আসে তোদেরকে জানতে হবে না, শুধু একটা কথা জেনে রাখবি, যে যখনই শুনবি যে কোনো পেশেন্টের বুকে জল হয়ে গেছে, চোখ বন্ধ করে কি ভেবে জলটা কোথায় এসছে, জলটা ফুসফুসের ভেতরে আসে না, জলটা কোথায় আসে, প্লুরাল ক্যাভিটিতে। ফুসফুসের মধ্যে জল আসতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু ইন জেনারেল যখন শুনবি কারো যে ওই লোকটার বুকের মধ্যে জল জমে গেছে, বুক থেকে জল বের করা হয়েছে, সিম্পলি কি মাথায় আসবে, জলটা কোথায় জমেছে, প্লুরাল ক্যাভিটির মধ্যে জমেছে। অনেক সময় এখানে কি হয়, এখানে তো এখানে প্রেশারটা নেগেটিভ থাকে, সেটা পরে আসছি আমি। অনেক সময় এখানে ধর অনেক সময় এরকম হয়তো লেগে আছে, তো এই ফুসফুসটা কোনো কারণে ফুটো হয়ে গেল বা ডাইরেক্ট কানেকশন হয়ে গেল, তখন কি হয়, অনেকটা এয়ার এখানে ঢুকে যায়, এয়ারটা ঢুকে কি হয়, বাতাসটা ঢুকবে তো এটা অনেক বড় করে দেয়, এত বড় হয়ে গেল, আর প্রেসারে দেখা গেল ফুসফুসটা ছোট হয়ে এরকম হয়ে গেছে। এটা হতেই পারে। আমি যেটা বলতে চাইলাম, যে যখন শুনবি যে কারো বুকের মধ্যে হাওয়া ঢুকে গেছে, ঠিক আছে, বা বুকে জল জমে গেছে, সিম্পলি কি সেটা কোথায় হয়েছে, প্লুরাল ক্যাভিটিতে। এইটা শুধু বলার জন্য এত কিছু বললাম, ঠিক আছে। তোদের বইয়ে মেনশন আছে প্লুরাল ক্যাভিটি আছে, ভেতরের লেয়ারটা ফুসফুসের সঙ্গে লেগে আছে, আর বাইরের লেয়ারটা চেস্ট ওয়ালের সঙ্গে লেগে আছে। এটা কি হেল্প করে, এই যে ফুসফুসটা এক্সপান্ড করছে ডিউরিং ইন্সপিরেশন, আবার ছোট হচ্ছে ডিউরিং এক্সপিরেশন, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুকটা চেস্ট ওয়ালটাও নড়ে, তো এইটা যে হেল্প করে কি, এই প্লুরাটা, ঠিক আছে। আর ভেতরটা হালকা সেরাস ফ্লুইড থাকে ফ্রিকশনটাকে কম করার জন্য, বাস এটুকু অ্যানাটমি তোদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই, তাহলে একটু মুছে দিচ্ছি, পরেরটা আসছে। তাহলে অ্যান্টেরিয়র মানে হচ্ছে কি, ভেন্ট্রাল, যেটা সামনে সেটা ভেন্ট্রাল, ডরসাল মানে হচ্ছে পোস্টেরিয়র। এই কথাটা আরেকবার আসবে, সেই জন্য কথাটা বারবার আমি বলছি যাতে মনের মধ্যে ঢুকে যায় এই কথাটা। অ্যান্ট্রাল মানে সামনে, সরি অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে, যার আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রাল, আর পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে, তার আরেকটা নাম হচ্ছে ডরসাল। যারা চতুষ্পদ প্রাণী মানে গরু ছাগল, ওরা কি করে, আমরা তো সোজা হয়, ওরা কি করে বাঁকা হয়ে হাঁটে, তাহলে ওদের ভেন্ট্রাল কোনটা হবে, নিচটা, ওরা তো এইভাবে হাঁটে, তাহলে ওদের ভেন্ট্রাল হচ্ছে এইটা, ওদের ডরসাল কোনটা হবে, ওদের পিঠটা উপরের দিকে আছে। তাহলে আমাদের ভেন্ট্রাল ডরসাল সামনে পিছনে আছে, বা যারা চতুষ্পদ প্রাণী যারা পায়ে করে হাঁটে, ওদের ভেন্ট্রাল মানে কোনটা হবে, নিচেরটা, ডরসাল কোনটা হবে, উপরটা, পিঠটা। ঠিক আছে, এবার আরেকটা অ্যানাটমি বলে দিই, এটা না বললে জিনিসটা কমপ্লিট হবে না, ঠিক আছে। লাংসটাকে আমি আলাদা করে ড্র করছি না, একটা জাস্ট অ্যালভিউলাস এঁকে দিলাম, এটা হলো অ্যালভিউলাস, ঠিক আছে। এটা হচ্ছে টিস্যু, টিস্যু থেকে সেল থাকে, এগুলো হচ্ছে সেল, সেলের নিউক্লিয়াস থাকে। এইটা হচ্ছে আমাদের হার্ট, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটাকে বলি আমরা লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল। বাংলায় কি বলে, অলিন্দ আর নিলয় বলে বোঝায়, তাই তো। দেখে আজ থেকে এখন ওটা বলার অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, উপরগুলো হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের গুলো হচ্ছে ভেন্ট্রিকল, ডান দিকে বলে রাইট, এটা হলো লেফট, ঠিক আছে।
এবার কি হচ্ছে, হার্টের কাজটা কি এবার দেখ, টিস্যু লেভেলে কি ক্যাপিলারি থাকে, সেটা আগের দিনে বলেছি, এটা হলো ক্যাপিলারি। ঠিক আছে, ফুসফুসের ক্ষেত্রে যেরকম এক্সচেঞ্জ সাইট হচ্ছে অ্যালভিওলাস, এখানে আর্টারিয়াল সিস্টেম আছে, ভেনাস সিস্টেম, এদিক থেকে অক্সিজেন আসছে, এখান থেকে CO2 বেরিয়ে যাবে। এই CO2 ব্যাপারটা আজকে আমরা পড়বো। এই দিকটা হচ্ছে ভেনাস সাইট, মানে ভেনাস ব্লাড আসছে, ভেনাস ব্লাড। এটা আমরা কি বলেছিলাম, ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, ওই বিশুদ্ধ রক্ত কিন্তু বলবে না, ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাডেও কিন্তু অক্সিজেন থাকে। আমরা দেখেছি যে অক্সিজেন আছে তার 25% টিস্যু নেই, বাকি 75% কিন্তু সেরকম থেকেই যায়। সুতরাং এই সাইডে অক্সিজেন নেই এটা বলা যাবে না, কম আছে। এদিকে যদি 100% অক্সিজেন থাকে, এদিকে কত আছে, 75%। ঠিক আছে, এবার 100টাকে বলেছিলাম 100 হবে, 97 হবে। ঠিক আছে, আগের দিন বলেছিলাম। দেখ এইটা যখন ক্যাপিলারি শুরু হচ্ছে, তাহলে প্রথম ভেনটা খুব পাতলা থাকবে, ছোট থাকবে, এর নাম হচ্ছে কি ভেনিউল। ভেন থেকে ভেনিউল, ভেনিউল মানে সরু পাতলা একেবারে ভেন। ঠিক আছে, তারপর এটা কি আস্তে আস্তে ডায়ামিটারটা বড় হবে, তারপর নাম কি ভেন, আর একটু মোটা। বাংলায় কি বলে, শিরা বোধহয়, ধমনী আর শিরা, ধমনী মানে আর্টারি, আর শিরা মানে হচ্ছে ভেন বাংলা। ঠিক আছে, উঠছে, আবার যখন ওপরে উঠবে আরো মোটা হবে, এটাকে তখন কি মহাধমনী বলা হয়। এটা ভেন, এটা মহা এই বলে, নামটা হয় বেসিক্যালি IVC। এটা আসবে তোদের বই আবার, IVC। IVC কথাটার মানে হলো কি, ইনফিরিয়র। ইনফিরিয়র মানে কি, নিচের দিকে, যেটা একটু বললাম নিচ থেকে যাচ্ছে বলে, ইনফিরিয়র ভেনা কেভা, বাংলায় কি বলে, নিম্ন মহাধমনী বোধ। ঠিক আছে, আর উপর থেকে একটা আসে মহাধমনী, ওটাকে বলি আমরা SVC। SVC তার কথাটা মানে কি হবে, সুপিরিয়র ভেনা কাভা, যেটা উপর থেকে আসে। অ্যাকচুয়ালি ইনফিরিয়র ভেনা কাভা আমাদের ভেনাস প্লাগ কোথা থেকে কালেক্ট করে, বডি প্লাস হাতগুলো থেকে, আর নেক আর আমাদের মানে মাথা থেকে, এখান থেকে যে ভেনাস প্লাগ কালেক্ট হয় সেটা হচ্ছে SVC, সুপিরিয়র ভেনা কাভা। বা দুইটো থেকেই ব্লাড কোথায় আসছে, রাইট অ্যাট্রিয়ামে। আমি খুব সিম্পলি দেখাচ্ছি একদম, মানে কোনো অ্যানাটমিক্যাল ডায়াগ্রাম ড্র করছি না, আমি দুটোকে একসঙ্গে করে দিলাম। তাহলে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, বডির লোয়ার পোর্শন এবং আপার পোর্শন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্ট হচ্ছে কোথায়, রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল দ্বারা জিনিস বেরিয়ে যায়, সেটা আগের দিন বলেছিলাম, এখান থেকে একবারে করে দিচ্ছি। এটাকে কি বলা হয়, পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারির কাজ হচ্ছে যে রাইট সাইড অফ দ্য হার্ট, মানে রাইট ভেন্ট্রিকল থেকে যেটা রাইট অ্যাট্রিয়াম হয়ে এসছে, সেইটা দিয়ে ব্লাডটা এবার কোথায় যাবে, ফুসফুসে যাবে, দুটো ফুসফুস। তাহলে দেখ, দুটো ফুসফুস আপনার কি, যখন এখান থেকে পালমোনারি আর্টারি উঠছে, তাহলে দুটো ডিভাইড হবে, একটা ডান দিকে বাঁ দিকে, অত ডিটেলসে আমি যাচ্ছি না, এখানে একটা অ্যালভিওলাই দিয়েছে রেখে দিচ্ছি। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি পালমোনারি আর্টারি, এরকম ওঠে। ঠিক আছে, উঠে তারপর ডিভাইড হয়ে যায়, একটা ডান দিকে গেল, একটা বাঁ দিকে গেল। ঠিক আছে, এইটা দুটো ডিভাইড হয়ে যায়। এখানে একটাই দেখিয়েছি, এখানে একটা অ্যালভিওলাই দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারির কাজ হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। প্রত্যেকটা যতগুলো অ্যালভিওলাই আছে প্রত্যেকটা, এটা তো মেন। ঠিক আছে, তারপর ডিভাইড হলো ডান দিকে বাঁ দিকে, এটা তো আরো ডিভাইড হতে থাকবে, ডিভাইড হতে থাকবে, যতগুলো অ্যালভিওলাই আছে সবগুলোতে যাবে, এরকম করে করে আলটিমেটলি আরো ডিভাইড হবে। ঠিক আছে, আলটিমেটলি কি প্রত্যেকটা সরি এরকম না, মানে প্রত্যেকটা অ্যালভিওলার পাশ দিয়ে চলে যাবে, এটা অ্যালভিওলার, তাহলে প্রত্যেকটা অ্যালভিওলার পাশ দিয়ে এরকম চলে গেছে। এখানে কি হবে, এদিক থেকে অক্সিজেন আসবে আর এদিক থেকে CO2 বেরিয়ে যাবে। এই জিনিসটা এখানে হচ্ছে, একটা অ্যালভিওলার দিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে অ্যালভিওলার হচ্ছে বেসিক্যালি প্রপার সাইট ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তাহলে এই যে বডিতে যত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যত সেল, মানে বডির লোয়ার পোর্শন আপার পোর্শন,
সমস্ত কার্বন ডাইঅক্সাইড আসছে সুপিরিয়র ভেনা, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি আর্টারিতে লাংসে যাবে, অ্যালভিওলার দিয়ে এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, সেই অ্যানাটমিটা বলে দিলাম। তারপর এই জিনিসটাই, মানে ধর এইটা হচ্ছে পালমোনারি আর্টারি, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যালভিওলাস। এবার চেঞ্জ হয়ে গেল, এটা হলো অক্সিজেন, এটা হলো CO2। তারপর যে জিনিসটা তৈরি হলো, এটা নাম হয়ে গেল পালমোনারি ভেন। তাহলে পালমোনারি ভেনে কি আছে? অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এইটা হয়ে গেল পালমোনারি ভেন। এই পালমোনারি ভেন দিয়ে ব্লাড আসছে কোথায়? এবার লেফট অ্যাট্রিয়ামে। তাহলে এটার নাম হয়ে গেল পালমোনারি ভেন। তোদের বইয়ে খুব সুন্দর ছবি দেওয়া আছে, দেখবি, ঠিক আছে, মানে এনসিআরটি বইটাতে। পালমোনারি ভেনের কাজ হচ্ছে, এবার দেখ, যেরকম পালমোনারি আর্টারি উঠলো, দুটো ডিভিশন হলো আর ছোট ছোট ডিভিশন হলো, তাহলে যতগুলো অ্যালভিওলার পাস দিয়ে সেখান থেকে আবার ছোট ছোট কি পালমোনারি আর্টারি তৈরি হবে, সরি পালমোনারি ভেন তৈরি হবে। সেগুলো অ্যাড হয়ে হয়ে ফাইনালি কি হবে? অ্যাকচুয়ালি চারটে হয়, আমি একটাই দেখাচ্ছি এখানে। তাহলে পালমোনারি ভেন দিয়ে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড এবার লেফট সাইড অফ দ্য হার্টে আসবে। প্রথমে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকল। বা লেফট ভেন্ট্রিকল থেকে এটা ছিল কি মহাশিরা, তাহলে এটা কি মহাধমনী। প্রথমে সব থেকে বড়, উঁচু হবে, মোটা হবে, সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে অ্যাওর্টিক আর্চ। আর্চ মানে কি? একটা কার্ভের মতো একটা জিনিস। তাহলে এই যে অ্যাওর্টাটা উঠছে, অ্যাওর্টা এইভাবে ওঠে, একদম এইভাবে ওঠে, খুব মোটা হয়, একটা আর্চের মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই জন্য অ্যাওর্টা বা আর্চের মতো থাকে বলে অ্যাওর্টিক আর্চ বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাওর্টিক আর্চ দিয়ে বা অ্যাওর্টা দিয়ে এবার লেফট ভেন্ট্রিকল থেকে পুরো অক্সিজেনেটেড ব্লাড বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে এবার কি হবে? বডির যত রকম টিস্যু আছে, যেখানে যেখানে অক্সিজেন দরকার, নিউট্রিয়েন্টস দরকার, সেইখানে রক্ত যাবে। ঠিক আছে, তাহলে এই অ্যাওর্টিক আর্চ দিয়ে এবারে তো অনেক রকম ডিভিশন হয়, কিছুর ওপরে যায়, নিচে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে কি হবে? প্রথমে হলো অ্যাওর্টিক আর্চ, তারপর যত আস্তে আস্তে ডিভিশন হবে তার নাম হয়ে যাবে আর্টারি। এবার আর্টারি গুলো আসছে আসছে, তারপরে ঠিক যখন ক্যাপিলারিতে আসবে, ডায়ামিটার আরো শুরু হয়ে যাবে, তার নাম হয়ে যাবে কি আর্টারিওল। তারপরে ক্যাপিলারি। তাহলে এইটা হয়ে গেল ক্যাপিলারি। ক্যাপিলারি হচ্ছে যেখানে টিস্যুতে এক্সচেঞ্জ হয়। এখানে কি হবে? অক্সিজেন চলে আসবে, এখান থেকে আপনার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ছবিটা তোদের বই সুন্দর করে দেওয়া আছে, এটা পড়বি। ঠিক আছে, তাহলে ক্যাপিলারিতে টিস্যু এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে ভেনিউল, ভেনা কাভা দিয়ে রাইট সাইড হয়ে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাচ্ছে অ্যালভিওলাই, যেখানে অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, হয়ে পালমোনারি ভেন হয়ে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসে, অক্সিজেনেটেড ব্লাড, সেই অক্সিজেনেটেড ব্লাড অ্যাওর্টিক আর্চ বা অ্যাওর্টা হয়ে আর্টারি হয়ে আর্টারিওল হয়ে টিস্যুতে আবার এক্সচেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে টোটাল অ্যানাটমি। এটা খুব সুন্দর করে ছবি তোদের এনসিআরটি বইয়ে দেওয়া আছে, ওটা দেখবি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবি। এখানে যেমন আর্টারিওল ভেনুল এই কথাটা মেনশন নেই, তবু আমি এই জন্য বললাম, পরের যে চ্যাপ্টার ব্লাড চ্যাপ্টার, ওখানে কিন্তু এগুলো আবার দেওয়া আছে, সেই জন্য আমি বলে দিলাম, মানে এক্সট্রা কিছু বলিনি, তোদের বইয়ে দেওয়া আছে, আবার ডিসকাশনে আসবে, জিনিসগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তার প্রথমে যে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, রাইট সাইড অফ দ্য হার্ট, তারপরে গেল পালমোনারি আর্টারি, তারপরে পালমোনারি ভেন, আবার লেফট সাইড হার্ট হয়ে অ্যাওর্টা, অ্যাওর্টিক আর্চ হয়ে আর্টারি, আর্টারিওল হয়ে ক্যাপিলারিতে আলটিমেটলি এক্সচেঞ্জ হচ্ছে। এই অ্যানাটমিটা মনে রাখতে হবে, বাস, শেষ। এর বাইরে আর তোদের বইয়ে কিছু নেই। ঠিক আছে, হয়ে গেছে। অক্সিজেন ট্রান্সপোর্ট তো বলে দিয়েছে আগের দিন, এবার কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টটা বলে দিই। অক্সিজেন ট্রান্সপোর্টে আমরা কি দেখেছি? অক্সিজেন দুটো ফর্মে ট্রান্সপোর্ট হয়েছিল। একটা হচ্ছে আরবিসির হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়েছে, অক্সিজেন উইথ হিমোগ্লোবিন, তাহলে নামটা কি হলো? অক্সি হিমোগ্লোবিন। আর 3% হচ্ছে প্লাজমাতে দ্রবীভূত, যেটাকে আমরা ডিজলভ হই। টোটাল 100% যে অক্সিজেন যেটা ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডের মাধ্যমে, 97% হচ্ছে অক্সিজেন, অক্সি হিমোগ্লোবিন, আর বাকি 3% প্লাজমাতে দ্রবীভূত অবস্থায়, প্লাজমা ডিজলভ বলা হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? একই রকম থাকবে। তাহলে একটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে আর কিছুটা ডিজলভ হবে। তাহলে যখন আমরা CO2 ট্রান্সপোর্ট করব,
এগুলো এমসিকিউ আসে যে অক্সিজেন কটা ফর্মে ট্রান্সপোর্ট হয়, দুটো। একটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে এজ এ অক্সি হিমোগ্লোবিন, আর একটা প্লাজমাতে ডিজলভ হয় দ্রবীভূত অবস্থায়। তাহলে এখানে দুটো তো থাকবেই, একদম সিম্পল। একটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে, একটা প্লাজমাতে। তাহলে একটা হচ্ছে, কিন্তু মেজর ফর্মটা তার আগে বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা এক্সেপশন এখানে, এজ এ বাইকার্বনেট। সব ডিটেলসে বলছি, ছোট্ট এটা তো আরো মানে অক্সিজেন ট্রান্সপোর্ট থেকে আরো ছোট, এটা এজ এ বাইকার্বনেট, ঠিক আছে? এটা হলো বাইকার্বনেট। এটা কত? 70%। তাহলে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট এজ এ বাইকার্বনেট, সেটা হলো 70%। আর একটা হচ্ছে এচ ফর লাইক, মানে অক্সিজেনের মতোই। তাহলে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে, তাহলে হিমোগ্লোবিন যখন অক্সিজেন বাইন্ড করছে সেটাকে বলে অক্সি হিমোগ্লোবিন। তাহলে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে, তার নাম কি হবে? কার্বামিনো হিমোগ্লোবিন। তার নামটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এটা কত? 20 থেকে 25%, ঠিক আছে? আগের দিন আরেকটা নাম্বার বলেছিলাম 20 থেকে 25%, সেটা কি? যখন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড টিস্যুতে মানে ক্রস করে প্লাজমা মেমব্রেনকে, তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লিপিড সলুবিলিটি আছে, এবং আগের দিনে বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড লিপিড সলুবিলিটি কার থেকে বেশি? অক্সিজেনের থেকে বেশি, এবং সেটা কত? 20 থেকে 25%, ঠিক আছে? তাহলে দুটো নাম্বারই সে মনে রাখার সুবিধা। তাহলে এই চ্যাপ্টারে 20 থেকে 25 দুটো কথা মনে রাখতে হবে দুটো জিনিসের ক্ষেত্রে। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, এটা পার্সেন্টেজ, ঠিক আছে? এটা পার্সেন্টেজ হবে না। কার্বন ডাইঅক্সাইডের লিপিড সলুবিলিটি অক্সিজেনের থেকে 20 থেকে 25% টাইমস মোর। তাহলে কার্বন ডাইঅক্সাইড হ্যাজ মোর লিপিড সলুবিলিটি অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন, কতটা? 20 থেকে 25% টাইমস, ঠিক আছে? তাহলে দুটো ভ্যালু একই রকম হয়ে গেল, মনে রাখা অনেক ইজি। আর লাস্ট হচ্ছে কি? ডিজলভ ইন প্লাজমা, অক্সিজেনের মতোই যেরকম ছিল, ডিজলভ ইন প্লাজমা, এটা ওই 7%-এর মতো। তোদের বইয়ে ডাটা, ঠিক আছে? এগুলো হায়ার ক্লাসে গিয়ে ডাটাগুলো চেঞ্জ হবে, বিভিন্ন বই একটু কম বেশি হয়, কিন্তু তোদের বই যদি এমসিকিউ এভাবেই আসবে, ঠিক ওইভাবেই বললাম, ঠিক আছে? তাহলে অ্যাজ এ বাইকার্বনেট এটা হলো একদম নতুন, এবং এটা হলো 70%। এটাই বলবো আমি, কার্বামিন হিমোগ্লোবিন 20 থেকে 25%, আর ডিজলভ ইন প্লাজমা হলো 7%। ডিজলভ কথাটা মানে কি? দ্রবীভূত হওয়া, ঠিক আছে? ডিজলভ কথার মানে তো দ্রবীভূত হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। একদম মনে রাখবি যে অক্সিজেন দুটো ফর্মে ট্রান্সপোর্ট হয়, কার্বন ডাইঅক্সাইড দুটো ফর্মে হয়। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের মতোই হলো, কিন্তু মেন যেটা সব থেকে বেশি যেটা কার্বন ডাইঅক্সাইড আলাদা করে হয় সেটা হলো এজ এ বাইকার্বন। এটা কিভাবে হয় পরে আসছি। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, আগের দিন আমরা দেখেছি যে অক্সিজেন এবং কার্বন হচ্ছে ট্রান্সপোর্ট যখন টিস্যু লেভেলে ক্রস করে বা অ্যালভিওলাতে ক্রস করে, মেকানিজমটা কি? সিম্পল ডিফিউশন আর লিপিড সলুবিলিটি হওয়ার কারণে। তাহলে যেদিকে গ্যাস ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাক্রস থেকে প্রেসার গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি থেকে কমের দিকে যাবে, এটাই নিয়ম, ঠিক আছে? এবার এখান থেকে শুরু করি আমরা টিস্যুতে। আচ্ছা, একটা জিনিস খালি ছোট্ট করে বলে দিই, 1 মিনিটও লাগবে না। একটা হলো সেল, একটা হলো টিস্যু, দুটো কথা আমরা পড়েছি। সেল মানে কি? বাংলা কোষ বলি আমরা, ঠিক আছে? আর টিস্যুকে আমরা কি বলি? বাংলায় কলা। তাহলে আমি দেখবি কথাটা কখনো বলি সেল বলছি বা টিস্যু বলছি, ঠিক আছে? সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, এটা হলো নিউক্লিয়াস। তাহলে সেল আর টিস্যুর মধ্যে বেসিক ডিফারেন্স কি? যখন বলবো আমরা সেল মানে সিঙ্গেল সেল, আর যখন বলছি টিস্যু মানে গ্রুপ অফ সেল, বা সেটুকু এখন মনে রাখ, ঠিক আছে? তাহলে সেল মানে হলো সিঙ্গেল সেল, ঠিক আছে? আর টিস্যু মানে হচ্ছে আমরা গ্রুপ অফ সেল, অনেকগুলো। তাহলে অনেকগুলো সেল মিলে টিস্যু দেবে। আর আমাদের শরীরে এবার যেখানে সিঙ্গেল সেল তো থাকে না, অনেকগুলো সেল থাকে। তাহলে যখন আমি টিস্যু বলবো তার মানে বুঝেন অনেকগুলো সেল আছে। তাহলে এখানে আমি দুটো সেলই যদি এঁকে দিই বা 3টে সেলই এঁকে দিই, তাহলে সেটাই কি হয়ে গেল? টিস্যু হয়ে গেল। কারণ টিস্যুতে প্রচুর সেল থাকে, তো তাহলে এটা মনে রাখবে, ঠিক আছে? আমি কথাটা দুটো ব্যবহার করি, কখনো সেল বলি, কখনো টিস্যু বলি। এইটা হচ্ছে ক্যাপিলারি, এটার বড় করে আগে, ঠিক আছে?
আর যেখানে বড় করে এ করে দিচ্ছি, এখানে আমাকে দেখাতে হবে যেখানে কি হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা দেখেছি, এখানে অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে, এটা নিয়ে আর কিছু বলবো না। এবার যে অক্সিজেন সেলের ভিতরে আছে, এবার সেলের ভিতরে অক্সিজেনটা লাগে কেন? মেটাবলিজম হয়, বিপাক হয়। এবার বিপাক বা মেটাবলিজমের কোন স্টেপে অক্সিজেন লাগে সেটা অন্য চ্যাপ্টারে আছে, ওইটা এখন বলবো না। মানে সেলের ভিতরে এই যে আমার অক্সিজেন দরকার, অক্সিজেন ইউটিলাইজ কোথায় হচ্ছে? সেলের ভিতরে, কারণ সেলের অনেক মেটাবলিজম বিপাক হচ্ছে, কোনো স্টেপে অক্সিজেন লাগে। অক্সিজেন না থাকলে সে বিপাকটা বা রিয়াকশনগুলো কমপ্লিট হবে না, সেই জন্য অক্সিজেন লাগে। যখন আমাদের সেটা অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, বেসিক্যালি ডেফিসিয়েন্সিটা কোথায় আছে? সেলের মধ্যে। তখনই আমাদের শ্বাসকষ্ট হয়, মানে অক্সিজেন কম পড়ছে। তাহলে অক্সিজেনের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা হচ্ছে কিন্তু সেল বা টিস্যুর মধ্যে, যেখানে অ্যাকচুয়ালি মেটাবলিজম হচ্ছে বা কয়েকটা স্টেপে অক্সিজেন লাগে। এটা হলো অক্সিজেনের রিকোয়ারমেন্ট। রিয়াকশন হওয়ার পর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এবার যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটা আবার কোথায় আসবে? ব্লাডের মধ্যে আসবে। এখানে তাহলে পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কত? 40 মিলিমিটার অফ মার্কারি, আর এখানে হলো 40, মানে ক্যাপিলারি সাইড। তাহলে গ্রেডিয়েন্টটা কোন দিকে? টিস্যু থেকে ক্যাপিলারি বা মানে ব্লাড সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোন দিকে ট্রান্সপোর্ট হবে? এই দিকে। এবার দেখ, আগের দিনে আমরা দেখেছি যে 100 ml অফ ব্লাডে, মানে আর্টারিয়াল ব্লাডে স্যাচুরেশন কত? 97%। পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে কত? 95 মিলিমিটার অফ মার্কারি। অক্সিজেন কতটা ছিল? 20 ml। ঠিক আছে, এটাও আমরা দেখেছি যে 20 ml এর মধ্যে অনলি 5 ml অক্সিজেন কোথায় যায়? ব্লাডে যায়, সরি টিস্যুতে যায়। ঠিক একই রকম ভাবে যদি এখানে আমি 100 ml অফ ভেনাস ব্লাড ধরি, ঠিক আছে, এ কি করে এখানে 4 ml কার্বন ডাইঅক্সাইড দেয়। মানে 100 ml ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড, সে অক্সিজেন কতটা দিচ্ছে? 5 ml, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কতটা বেরোচ্ছে? ওই 100 ml এ 4 ml। তাহলে অ্যাকচুয়াল ইউটিলাইজ কত হয়েছে? 1 ml। মানে টোটাল যে অক্সিজেন এসেছিল 5 ml, তার মধ্যে একমাত্র শুধুমাত্র 1 ml ইউটিলাইজ হয়েছে, 4 ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। দেখ, অক্সিজেন সেলের ভিতরে গেল, কিছু রিয়াকশন হলো, আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। টোটাল গেছিল কত? 5 ml, 100 ml এর মধ্যে কিন্তু, ঠিক আছে, অক্সিজেন। কিন্তু CO2 কতটা তৈরি হলো? 4 ml। এটা 100 ml এর গল্প। আমাদের সেটা আগের দিনে বলেছিলাম, টোটাল যদি মানে 5 লিটার এ থাকে, মানে ব্লাড থাকে, টোটাল অক্সিজেন হবে কত? এটার সঙ্গে যদি আমি 20 গুণ করি, আর এটার সাথে যদি আমি 4 মাল্টিপ্লাই করি, যেটা সেটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তাহলে দেখ অনলি তাহলে 1। কারণ কি, দেখ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তো অক্সিজেন আছে, অক্সিজেন CO2 মানে কার্বন আছে আবার অক্সিজেন আছে, তার মানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন, তাহলে অ্যাকচুয়ালি ইউটিলাইজ হচ্ছে কতটা? অনলি 1 ml। 4 ml আবার বেরিয়ে আসছে, ঠিক আছে। এবার কোথায় খরচা হলো সেটা পরে পড়বে, এখন তো ওটা আলোচনা আর করবো না। তাহলে সিম্পলি এবার কি হলো, টিস্যুর মধ্যে পার্সিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 40 mm মার্কারি, আর এখানে হচ্ছে 40। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট কোন দিকে? এই দিকে। লিপিড সলিবিলিটি আছে, কার্বন ডাইঅক্সাইড ইজিলি ক্রস করে ব্লাডে আসবে। এবার এইখানে কি ঘটনা ঘটছে এটাই জানতে হবে ভালো করে, এইটাই হচ্ছে বোঝার। এইটা বুঝে গেলে মানে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা শেষ, আর কিছু নেই। এবার দেখ, তাহলে এইখানে কি হচ্ছে, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিসোসিয়েট হয়ে টিস্যুতে আসছে, আর টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে আবার হিমোগ্লোবিনে কি অ্যাসোসিয়েট হচ্ছে। বোঝা গেল? এটা হলো গল্প। তাহলে একটা আরবিসি ড্র করি, এখানে বড় করে ড্র করছি, ঠিক আছে, এটা হলো আরবিসি। এবার আরবিসির ভিতরে একটা এনজাইম আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে কি? কার্বনিক অ্যানহাইড্রেজ। এই এনজাইমটা আরবিসির মধ্যেও থাকে, প্লাজমাতেও থাকে, কিন্তু ম্যাক্সিমাম কোথায় আছে? আরবিসির মধ্যে। আর প্লাজমাতে কি আছে? মাইনিউট আছে। তোদের বই সেম লেখা আছে যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ কার্বনিক অ্যানহাইড্রেজ প্রেজেন্ট ইনসাইড দ্য আরবিসি, আর মাইনিউট অ্যামাউন্ট কোথায় আছে? প্লাজমাতে আছে। কার্বনিক অ্যানহাইড্রেজের কাজটা কি? ও যেটা করে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তাদের মধ্যে রিভার্সিবল রিয়াকশন করায়। রিভার্সিবল কতটা মানে কি? উভমুখী। তাহলে এখানে কি হচ্ছে এবার দেখ, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কিছুটা এসছে, এটা খুব ইজি। প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইড মানে ডিজলভ হবে, এটা কত? 7%। আগে একটু আগেই বললাম।
যে কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে ডিজলভ অনলি 7%, তাহলে বাকিটা কোথায় চলে গেছে? এখানে চলে গেছে, ঠিক আছে। তাহলে 7% বাদ দিয়ে বাকিটা কোথায়, ধর 93 ধরলাম আমি, তাহলে 93% কার্বন ডাইঅক্সাইড কোথায়, আরবিসির ভেতরে গেছে। এখানে গিয়ে দুটো জিনিস হবে, একটা বাইকার্বনেট তৈরি হবে, আর একটা কি তৈরি হবে, কার্বামিনো হিমোগ্লোবিন, যেটা একটু আগে বললাম। বাইকার্বনেটটা কত, 70%, আর এটা হলো 20 থেকে 25%, ঠিক আছে। এবার এটা কি করে, এটাই বুঝতে হবে, এটা খুব ইজি। কার্বন ডাইঅক্সাইড আসলো প্লাজমাতে, জাস্ট 7% ডিজলভ হয়ে গেল, দ্রবীভূত হয়ে গেল। ব্লাডে প্লাজমা অনেক, সেখানে ওয়াটার আছে, তাহলে ওয়াটারে দ্রবীভূত হচ্ছে, ওয়াটার লেভেল। এটা অনলি 7%, এইটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, এই দুটো একটু বোঝার আছে। এই বাইকার্বনটা কি করে তৈরি হচ্ছে, এই যে এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেট, যেটা ম্যাক্সিমাম প্রেজেন্ট আছে আরবিসির মধ্যে, প্লাজমাতে খুব অল্প পরিমাণে আছে। এই কার্বনিক অ্যানহাইড্রেট এবার এটা তৈরি করতে হেল্প করবে, কি রকম? এবার দেখ, আরবিসির ভেতরে জল, আরবিসির ভেতরে কি সাইড, আরবিসির ভেতরে একটা সেল, তো সেলের বাইরেটা তো সেল মেমব্রেন, আরবিসির সেল মেমব্রেন, আর ভেতরে গিয়ে থাকে নিউক্লিয়াস থাকে আর প্লাজমা থাকে। কিন্তু আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, জেনে রাখবি যে ম্যাচিওর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। এটা হলো, আরবিসি একটা সেল, কিন্তু ওর ভেতরে ম্যাচিওর নিউক্লিয়াস থাকে না, কেন থাকে না কি সেটা পরে অন্য চ্যাপ্টারে আছে, ঠিক আছে। আজ থেকে একটা কথা একদম মনে রাখবি, এটা ওটা এমসিকিউ, যে ম্যাচিওর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। যখন আরবিসি ডেভেলপ হয়, আর্লি স্টেজে নিউক্লিয়াস থাকে, ম্যাচিওর হওয়ার আগে নিউক্লিয়াসটা থাকে না, ঠিক আছে। তাহলে আরবিসি হচ্ছে এমন একটা সেল যার যে ম্যাচিওর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ভেতরে ভিতরে যে আমরা কি বলি, সাইটোপ্লাজম বলি, এখানে ওয়াটার আছে, এই জিনিসটা এখানে, ঠিক আছে। তাহলে এবার কি হলো, তাহলে কার্বন ডাইঅক্সাইড আরবিসির ভেতরে, সাইটোপ্লাজমে কি ওয়াটার আছে, এটা হলো উভমুখী রিঅ্যাকশন। এখানে কোন এনজাইমটা আছে, কার্বনিক অ্যানহাইড্রেট। তাহলে দুটোকে কি করে অ্যাড করে দেবে, তাহলে কি তো H2CO3, এটাকে বলে কার্বনিক অ্যাসিড। কার্বলিক নয় কিন্তু, কার্বনিক, কার্বলিক অ্যাসিড আলাদা জিনিস। আবার এনজাইমটা এখানে কাজ করবে, উভমুখী কার্বনিক অ্যানহাইড্রেট, এবার দুটোকে ভেঙে দেবে, তাহলে H প্লাস, মানে প্রোটন তৈরি হলো, প্লাস হলো বাইকার্বনেট। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে বাইকার্বনেট তৈরি হলো, সেটাকে হেল্প করছে কার্বনিক অ্যানহাইড্রেট। এটা কতটা, 70%, ঠিক আছে। এবার বাকি যে কার্বন ডাইঅক্সাইডটা থাকলো, ঠিক আছে, সেটা ডিটেলস একদমই যাব না। এই হচ্ছে হিমোগ্লোবিন মলিকিউল। আগের দিনে বলেছিলাম একটা হিম আছে, সেন্টারে কি আছে, আয়রন ফেরাস ফর্মে, আর একটা গ্লোবিন চেন আছে। এই গ্লোবিন চেন এটা কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। এগুলো আছে কি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের অন্য চ্যাপ্টারে আছে যে কিছু নেগেটিভলি চার্জড অ্যামাইনো অ্যাসিড থাকে, বোঝা গেল তো। নেগেটিভলি চার্জ অ্যামাইনো, এইচ প্লাসটা কি হচ্ছে, দেখ এইচ প্লাসটা কি পজিটিভ চার্জ, তাহলে যেখানে যেখানে নেগেটিভ চার্জ অ্যামাইনো অ্যাসিড, সেইখানে এইচ প্লাস গুলো গিয়ে ফিট হয়ে গেল। এইটারই নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এটা বোঝা গেল এবার, এই অব্দি বুঝতে কোনো অসুবিধা? তাহলে যে কার্বন ডাইঅক্সাইড আসলো 7% ডিজলভ হচ্ছে, বাকি আরবিসি, এই কার্বন ডাইঅক্সাইড আরবিসির ভেতরে গেছে, সেখানে গিয়ে 70% কনভার্টেড টু বাইকার্বনেট। কিভাবে হলো, কোন এনজাইমটা আছে, কার্বনিক অ্যানহাইড্রেট, ঠিক আছে। আর বাকিটা কি হলো, এই যে এইচ প্লাস গুলো কার সঙ্গে বাইন্ড করলো, নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড আছে, হিমোগ্লোবিনের যে গ্লোবিন পার্টটা, সেখানে বাইন্ড করে গেল, ব্যাস, আর কিচ্ছু নেই। এবার এই জিনিসটা আবার উপর দিকে উঠবে, ভেনাস সাইড দিয়ে ব্লাড যাচ্ছে। এই অবধি কারো বুঝতে কোনো অসুবিধা? এইখানে আরো অনেক ডিটেলস মেকানিজম আছে, ঠিক আছে। তোদের বইয়ে কিন্তু সেগুলো ডিসকাশন এসে, ওগুলো আমি এসকেপ করে গেলাম, ওগুলো বলার কোনো দরকারই নেই আর। এখানে আরো অনেক বাইকার্বন বেরিয়ে আছে, ক্লোরাইডের সঙ্গে শিফট হওয়ার নাম বলে ক্লোরাইড শিট বলা হয়, হ্যামবার্গার ফেনোমেনন, হ্যামবার্গার, অনেক কিছু আছে, জাস্ট আমি এমনি বলে গেলাম, ঠিক আছে। ওগুলো মনে রাখতে হবে না, আর মনে রাখবেও না। শুধু একটা জিনিস বলে দিচ্ছি, এই যে বাইকার্বনেট, ঠিক আছে, এইখানে একটা এক্সচেঞ্জার থাকে, এটা মজার জন্য, মানে জানার জন্য বলছি, খালি মনে রাখবে, লিখে রাখবে, কিন্তু মনে রাখবে না। এই বাইকার্বনেট কি হয়, আলটিমেটলি প্লাজমাতে আসে। এবার দেখ, আমাদের বডি সবসময় ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করে। আমাদের বডি অল দ্য টাইম, অ্যাট এনি কন্ডিশন, ফিজিওলজি হোক, প্যাথোলজি, ডিজিজ যাই হোক,
সবসময় বডি হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে আমার বডিতে অ্যাট এনি মোমেন্ট ডিজিজ হোক বা নর্মাল অবস্থায় হোক যতগুলো পজিটিভলি চার্জ ক্যাটায়ন আছে ঠিক তার সমান নেগেটিভলি চার্জ অ্যানায়ন আছে। এটা হচ্ছে বডি সবসময় এটা ব্যালেন্স করে। এবার দেখ আরবিসি নেগেটিভ চার্জ বেরিয়ে এসছে, এটাকে ব্যালেন্স করতে হবে। প্লাজমাতে অনেক ক্লোরাইড আছে, এও নেগেটিভলি চার্জ, এটাও ওয়ান এটাও ওয়ান, তাহলে কি হয় ক্লোরাইড আবার সেলের ভিতরে চলে আসে। কারণ হচ্ছে যদি শুধু বাইকার্বন বেরিয়ে যায় তাহলে কি আরবিসির ভেতরে নেগেটিভ চার্জ কমে গেল, ইলেকট্রন নিউট্রাল হচ্ছে না। সে নিউট্রালিটি মেনটেন করার জন্য ক্লোরাইডের শিফট হচ্ছে, মানে শুধু যে এক্সচেঞ্জ করছে। বাইকার্বনেট বেরিয়ে এলো, সে একই ট্রান্সপোর্ট ক্লোরাইডের ভেতরে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট বলা হয়, ক্লোরাইড শিফট। মানে ক্লোরাইড কোথাতে কোথায় শিফট, প্লাজমা থেকে আরবিসির ভেতরে শিফট করেছে। কেন? বাইকার্বন বেরিয়ে এসে ইলেকট্রনিটি মেনটেন করতে হবে, ভেরি সিম্পল। এরই নাম হচ্ছে ক্লোরাইড শিফট। এর আরেকটা নাম আছে হ্যামবার্গার ফেনোমেনা, জানতে হবে না, ছেড়ে অনেক জটিল হয়ে যাচ্ছে। মানে জিনিসটা এটাই, তার নাম ক্লোরাইড শিফট। হ্যামবার্গার সাহেব নিজের নামটা জুড়ে দিয়েছে, নিজের নামটা জাস্ট প্রচার করার জন্য বলতে পারিস, ঠিক আছে। দেখে তারপর আরো কিছু ঘটনা এখানে ঘটে, ওগুলো আর মনে রাখতে হবে না, জানা দরকার নেই। ক্লোরাইড শিফট কথাটা মনে রাখবে শুধু, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জানা দরকার, অনেক সময় চলে আসে। তাহলে ক্লোরাইড শিফট হচ্ছে কোথায়, আরবিসি থেকে যখন প্লাজমাতে বাইকার্বনেট এটা এক্সচেঞ্জ হচ্ছে উইথ ক্লোরাইড, এটাকে বলে ক্লোরাইড শিফট বলা হয়। তার জন্য অনেক কিছু ঘটনা ঘটে, ওগুলো জানতে হবে না, ঠিক আছে। এই অব্দি বুঝতে কোনো অসুবিধা নেই, বাস। এবার দেখ এই যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হচ্ছে, এটা ডিপেন্ড করে পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্সিয়াল প্রেসার যত বেশি হবে ডিজলভের পরিমাণটাও তত বেশি বাড়বে। এবং তোদের বই একটা লাইন আছে পরিষ্কার করে বলে দেওয়া আছে, এই যে ডিজলভ অক্সিজেন বা ডিজলভ কার্বন ডাইঅক্সাইড, এটা ডিপেন্ড করে কার উপর, পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড। পার্সিয়াল প্রেসার যত বেশি হবে ডিজলভ অ্যামাউন্টের পরিমাণটাও ততটাই বাড়বে। মানে সিম্পলি এমসিকিউ যেটা আসে বা আসতে পারে, যে এই যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড প্লাজমাতে ডিজলভ হচ্ছে, এটা কার উপরে ডিপেন্ড করে, সেটা হলো পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এই অব্দি বুঝতে কোনো অসুবিধা নেই, বাকিটা হয়ে গেছে, আর কিছু নেই। হ্যাঁ, এবার দেখ, এবার ভেনুল থেকে ভেন শুরু হলো। এখানে কিন্তু যখন এখানে কিন্তু পার্সিয়াল প্রেসারটা আবার একটু বেশি হয়ে যায়, কত 40 না, মিলিমিটার অফ মার্কারি। তাহলে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেসার 45, যেখানে এক্সচেঞ্জ হলো মানে ভেনাস সাইডে যে ক্যাপিলারি বা ভেনিউল সাইড সেইখানে হচ্ছে 40, তারপর সেটা যখন আবার মানে ভেনাস সাইড দিয়ে হচ্ছে সেটা হয়ে যায় 45, এটা একটা গেল। আর আর্টারিয়াল সাইডে, এটা তোদের বইয়ে দেওয়া আছে, এখানে কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেসার কত, 40 মিলিমিটার অফ মার্কারি। এবার দেখ এটা 40 আর 45 এর মধ্যে ঘোরাফেরা করছে। টিস্যুতে হচ্ছে 45, আর্টারিয়াল সাইডে হলো 40, জাস্ট যখন ক্যাপিলারি শুরু হচ্ছে সেখানে 40, আবার যে মানে ভেনাস ব্লাডে সেগুলো আবার 45। এটুকু মনে রাখবে খালি, 40 আর 45, মানে মনে রাখাটা খুব সোজা। এবার দেখ বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড এদিকে ট্রান্সপোর্ট হচ্ছে, তার মানে কি এখানে কম থাকতে হবে আর্টারিয়াল সাইডে, এখানে বেশি হলো 45, তারপর 40 আবার 45, 40 টিস্যুতে 45, 40 আবার 45, এভাবে মনে রাখবে, হয়ে গেল তাহলে গল্পটা শেষ। আবার যখন আমরা লাংসে যাব, আবার সে অ্যালভিওলাই, এখানে কত হবে 40, আর এখানে 45 আছে, তার ট্রান্সপোর্টটা এইদিকে হতে হবে এক্সচেঞ্জটা, তাহলে এখানে কম হতেই হবে, অ্যালভিওলাসে, ঠিক আছে। তাহলে 40 45 আবার 40 45, অ্যালভিওলাইতে 40 আর 45 এর মধ্যেই ঘোরাফেরা করছে। এই অব্দি বুঝতে কোনো অসুবিধা নেই তো? এবার অ্যালভিওলাসে গিয়ে কি হচ্ছে, অ্যালভিওলাসে কিছু জাস্ট উল্টো ঘটনা ঘটবে, এত কিছু আমি মুছিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো হচ্ছে, এটা একটু বড় হলে সুবিধা হতো, ঠিক আছে। এবার দেখ একদম সিম্পলিফাই করে দিচ্ছি, এটা হলো অ্যালভিওলাস, ঠিক আছে। একটু বড় করে ছবিটা ড্র করছি যাতে বুঝতে সুবিধা হয়। আর এটা হলো টিস্যু সাইট, ঠিক আছে। এখানে আমরা কি দেখলাম, 7% ডিজলভ, ঠিক আছে, 70% কি বাইকার্বনেট, আর বাকিটা ছিল কার্বামিনো হিমোগ্লোবিন, মানে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন, এটা সব বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে পার্সিয়াল প্রেসার কত দাঁড়ালো, 40 মিলিমিটার অফ মার্কারি। এখানে কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেসার কত অ্যালভিওলাসে,
40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে এইটা। তাহলে এই ব্লাডটা এবার যাচ্ছে, ভেনাস ব্লাডটা এখানে যাচ্ছে। এবার দেখ টিস্যুতে আমরা কি দেখেছি, টিস্যুতে যখন অক্সিজেন ডেলিভারি হচ্ছে তখন এখানে কিন্তু অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম, কারণ আমরা দেখেছি এখানে কত ছিল 159, এখানে হচ্ছে 104, ঠিক আছে, তারপরে হচ্ছে 95, তাহলে কমছে। আবার টিস্যুতে কত 40 অক্সিজেনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার কত 45। তাহলে টিস্যুতে আমরা কি দেখছি যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে লো, মানে 40, এখানে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি 45। তাহলে এই যে টিস্যুতে বা টিস্যু লেভেলে বা কোষের মধ্যে লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা কি ফেভার করে, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিসোসিয়েট হয় আর হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাসোসিয়েট হতে হেল্প করে। তাহলে টিস্যু লেভেলে লো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা কি ফেভার করছে, ইট ফেভার্স ডিসোসিয়েশন অফ দ্য অক্সিজেন ফ্রম দ্য হিমোগ্লোবিন অ্যান্ড হেল্পস অ্যাসোসিয়েশন অফ কার্বন ডাইঅক্সাইড উইথ হিমোগ্লোবিন। এখানে উল্টো ঘটনা ঘটবে, এখানে কত দেখ অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত 104 আর কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার কত 40, তাহলে এখানে উল্টো হয়ে গেল, এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হাই আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড লো, এটা কি ফেভার করবে, অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন আর ডিসোসিয়েশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম হিমোগ্লোবিন। টিস্যুতে যা ঘটনা ঘটছে অ্যালভিওলাতে উল্টো ঘটনা ঘটছে, এখানে হচ্ছে অক্সিজেন নেওয়া কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, এখানে হচ্ছে অক্সিজেন আবার ডেলিভার করে কার্বন ডাইঅক্সাইডটাকে এখান থেকে আবার বের করে দেওয়া, সিম্পল একেবারে মনে রাখবে একদম, ঠিক আছে। তাহলে এবার কি হবে দেখ, তাহলে যখনই পার্শিয়াল প্রেশার ডিফারেন্স, তাহলে এখানে কি হলো, এই যে 7% প্লাজমা ডিজলভ ছিল এ সিম্পলি কি বেরিয়ে গেল, এই যে 7% ডিজলভ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি সিম্পলি এখানে বেরিয়ে যাবে, কারণ পার্শিয়াল প্রেশার ডিফারেন্স আছে, তাহলে CO2 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার বাকিটা চলো আরবিসির ভেতরে কি আছে এখানে। এবার দেখ বাইকার্বনেট কি ছিল, এখানে আমরা কি দেখেছি আরবিসি থেকে বেরিয়ে ক্লোরাইডের সঙ্গে এক্সচেঞ্জ করে বাইকার্বনেট ভেতরে এসছে, তাহলে এখানে আবার কি এসেছে শিফট আছে, তাহলে এখানে কি হলো বাইকার্বনেট আবার আরবিসির ভেতরে আসবে, ক্লোরাইডটা আবার বেরিয়ে আসবে, হয়ে গেল। তাহলে যেখানে আমার বাইকার্বনেট দরকার সেখানে আবার চলে গেল। তাহলে এখানে পড়েছিলাম আমরা ক্লোরাইড শিফট, মানে বাইকার্বনেট বেরিয়ে এসছে ক্লোরাইড আরবিসির ভেতরে ঢুকেছে, তাহলে এটা যদি ক্লোরাইড শিফট হতো এটার নাম কি দেবো, রিভার্স ক্লোরাইড শিফট। রিভার্স কথাটা মানে উল্টো, তাহলে টিস্যু লেভেলে হচ্ছে ক্লোরাইড শিফট, তাহলে এখানে নামটা হবে আমার কি রিভার্স ক্লোরাইড শিফট। রিভার্স কথাটার মানে হচ্ছে সিম্পলি উল্টো, রিভার্স ক্লোরাইড শিফট। তারপরে কি হচ্ছে, এখানে হিমোগ্লোবিন ছিল, এখানে বলেছি H+ গুলো অ্যাটাচ করেছিল এজ এ কার্বামিনো হিমোগ্লোবিন। এবার দেখ একই কথা কি বললাম যে এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, এখানে কম, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি, তাহলে এই ঘটনাটা কি হেল্প করবে, এখানে যে অক্সিজেন ডিসোসিয়েট হয়েছে কার্বন ডাইঅক্সাইড অ্যাসোসিয়েট হয়েছে, তাহলে এই প্রেশারের ডিফারেন্সিয়েশন উল্টো জিনিসটা করবে, এখানে কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েট হতে হেল্প করবে আর অক্সিজেনকে অ্যাসোসিয়েট হতে হেল্প করবে, তাহলে কি হবে এবার দেখ, তাহলে এখানে কে বসে আছে কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম এখানে আছে, তো ও তো দুটোই করতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সঙ্গে অ্যাড করে কার্বনিক অ্যাসিড প্লাস H+ এবং বাইকার্বন তৈরি, এখানে কি হবে আবার দুটো জুড়ে দেবে, তাহলে এখানে কি করবে প্রথমে কার্বনিক অ্যানহাইড্রেট H+ ছিল আর বাইকার্বনেট আছে এনজাইম বা কার্বনিক অ্যানহাইড্রেট, এবার দুটো জুড়ে গেলে কি হবে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, আবার এখানে কার্বনিক অ্যানহাইড্রেট আবার কি তৈরি হবে ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে যে কার্বন আবার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার দেখ পার্শিয়াল প্রেশার এখানে কত 45, কার্বন ডাইঅক্সাইডের এখানে 40, তাহলে কার্বনটা কোন দিকে শিফট করবে এইদিকে, হয়ে গেল আর কিছু নেই। তাহলে এখানে যা ঘটনা ঘটছে এখানে উল্টো ঘটনা ঘটছে, ঠিক আছে। এবার আমার অ্যাটমসফেরিক প্রেসারে কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেসার কত 0.3 মিলিমিটার অফ মার্কারি, আর এখানে কত 40, তাহলে কোন দিকে শিফট হবে এবার অ্যাটমসফিয়ার, তাহলে যে কার্বন ডাইঅক্সাইড টিস্যু তৈরি হলো সেটা আলটিমেটলি ট্রান্সপোর্ট হয়ে অ্যালভিওলাই ফুসফুস হয়ে আলটিমেটলি অ্যাটমসফিয়ারিক মানে এয়ারে বা বাতাসে চলে আসে, এনভায়রনমেন্টে চলে আসে, এইটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, আর কিছু আলোচনা নেই। অক্সিজেন একটু ওই বেশি আলোচনা ছিল, কার্ভটা ছিল ওগুলো বলে দিয়েছি, কোন অসুবিধা বুঝতে, কোন অসুবিধা নেই, সিম্পল জিনিস। এবার এই কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট বুঝতে কারো কোনো অসুবিধা,
না থাকারই কথা। ঠিক আছে, তাহলে এখানে যা ঘটনা ঘটলো এখানে উল্টো ঘটনা ঘটছে। তা বইটা তোরা পড়ছিস তো? না পড়া টাইম হচ্ছে না, এখন তো 12 নিয়ে ব্যস্ত ধর। যতটা পারবি পড়বি, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে রানিং এ ওই মানে চান্স পেতে হবে এরকমটা কোনো আগে এই চেষ্টা ফোকাস কর, এটাও পাশাপাশি পড়, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। আর দুটো করতে গিয়ে কোনোটাই খারাপ হোক এটা ঠিক না। তো মুছে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, একটা জিনিস বলি, আজকে টাইম কম, তাড়াতাড়ি বেরোতে হবে তো, ঠিক 20 মিনিট টাইম আছে এখনো। কোনটা পড়াবো? দুটো তো, আর 3টে টপিক আছে। একটা হচ্ছে মেকানিজম অফ রেসপিরেশন, একটা হলো বিভিন্ন ভলিউমগুলো, আর একটা রেগুলেশন রেসপিরেশন। 3টে টপিক আছে, খুব ছোট ছোট, বেশিক্ষণ লাগবে না পড়াতে। ঠিক আছে, মেকানিজমটাই পড়ায় আগে, ঠিক আছে? মেকানিজম অফ রেসপিরেশন এটাই পড়ায় আগে, ঠিক আছে? মেকানিজম অফ রেসপিরেশন মানে হলো ইন্সপিরেশন এবং এক্সপিরেশন কিভাবে হচ্ছে, ইন্সপিরেশন এক্সপিরেশন কিভাবে হচ্ছে। প্রথমে বললাম ইন্সপিরেশনটা যে অ্যাক্টিভ প্রসেস, আর এটা হলো প্যাসিভ প্রসেস, এটা এমনি এমনি হয়ে যায়, ঠিক আছে? এবার সেটা কিভাবে হচ্ছে ইন্সপিরেশনটা বলো। এবার তার আগে একটা বলে দিই, যেটা কালো, ঠিক আছে? এটা হলো অ্যালভিওলাই, ঠিক আছে? এখানে কি আছে? এয়ার আসছে, এয়ারের সাথে কে আসছে? অক্সিজেন। তা এর ভেতরে প্রেসার থাকে, অ্যালভিওলারের ভেতরে প্রেসার থাকে, ঠিক আছে? প্রেসারটা এয়ার আছে, এয়ার থাকলে এয়ারের যেমন প্রেসার থাকে এখানে প্রেসার থাকবে। এই প্রেসারটাকে বলা হয় ইন্ট্রা পালমোনারি প্রেসার। আমি এটা আরো বলতে পারি, ইন্ট্রা অ্যালভিওলার প্রেসারও বলতে পারি, জিনিসটা একই, ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার। ইন্ট্রা কথাটার মানে কি? উইদিন। দুটো কথা পাবি দেখবি সবসময়, ইন্টার একটা কথাটা পাবি, আর ইন্ট্রা। ইন্ট্রা মানে হচ্ছে দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে, আর ইন্ট্রা মানে হচ্ছে উইদিন দ্য সেম। এই পুরো ক্লাসটা একটা হলো কি, এটা ক্লাসরুম যদি বলি, এটা ইন্ট্রা। আবার অন্য ক্লাসরুমের সঙ্গে যদি ডেসক্রাইব করি সেটা ইন্টার হয়ে যাবে। আবার ইন্ট্রা স্কুল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন। ইন্ট্রা স্কুল মানে একই স্কুলের ছাত্র দুটো বা তিনটে গ্রুপে ডিভাইড হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। যখন ইন্টার স্কুল বলবো তাহলে অন্য স্কুলের ছাত্ররা এসে এই স্কুলের ছাত্রদের সঙ্গে কম্পিটিশন করতে, ঠিক আছে? এখানে তাহলে আমরা কিন্তু যেটা অ্যালভিওলার ভেতরের যে প্রেসারটা, সেই জন্য এটাকে বলছি আমরা ইন্ট্রা ইন্ট্রা পালমোনারি বা অ্যালভিওলার প্রেসার। পালমোনারি মানে লাং, আর অ্যালভিওলাসটা হচ্ছে লাংসের একটা ইউনিট। দুটো কথা মানে হচ্ছে সেম, ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার বা ইন্ট্রা পালমোনারি প্রেসার। এবার আমরা দেখব যে প্রেসার, এবার দেখ এয়ারের নর্মাল প্রেসার কত? 760 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? এইটাকে জিরো ধরা হয়, ইট ইজ কনসিডার্ড এ জিরো। যদি এর থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলি? পজিটিভ। আর এর থেকে কম হলে সেটাকে আমরা কি বলবো? নেগেটিভ। এবার দেখ প্রেসারের গায়ে তো জিরো, পজিটিভ, নেগেটিভ লেখা থাকে না। প্রেসার ইটসেলফ একটা ভ্যালু, এটা শুধু কম্প্যারিজন করার জন্য। ধর আমি যদি বলি আমার শক্তি তোর থেকে বেশি, হতে তো পারে আমার থেকে বেশি শক্তিশালী আছে, এটা আমরা কম্পেয়ার করার জন্য। আমি তোর সঙ্গে যখন কম্পেয়ার করছি, ঠিক আছে, আমার শক্তি বেশি, কিন্তু আমি যদি অন্যজনের সঙ্গে কম্পেয়ার করি
আমার শক্তি কম, কিন্তু আমারও শক্তি তোরও শক্তি ওরও শক্তি আছে। তাহলে প্রেশার এই যে বলছে আমরা জিরো বলছি বা নেগেটিভ পজিটিভ, এটা শুধুমাত্র কম্পেয়ার করার জন্য যে বায়ুমণ্ডলে যে নর্মাল চাপ অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটাকে আমরা জিরো ধরে নিচ্ছি আলোচনার সুবিধার্থে। তার যদি বেশি হয় সেটাকে আমরা কি বলবো পজিটিভ, আর তার থেকে কম হলে বলবো আমরা নেগেটিভ। ঠিক আছে, কিন্তু নেগেটিভ পজিটিভ বলে কি সবকটা ভ্যালু আছে, এটা শুধু কম বা বেশি বোঝানোর জন্য। আমি ধরলাম আমার প্রেশারটা আমার শক্তিটা জিরো ধরলাম, আমার থেকে তোর যদি বেশি হয় তাহলে পজিটিভ, আর আমার থেকে কারো কম হয় তাহলে নেগেটিভ। জিনিসটা এরকম, ঠিক আছে। এটা শুধুমাত্র কম্প্যারিজন করার জন্য, কিন্তু প্রেশারের গায়ে কখনোই নেগেটিভ পজিটিভ লেখা থাকে না। আর যখন বইটা পড়তে যাবে, যখন দেখবে নেগেটিভ প্রেশার পজিটিভ প্রেশার, কনফিউশন হয়ে যাবে কি লেখা আছে, সেই জন্য জিনিসটা আগে বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখবো যে ইন্ট্রা অ্যালভেওলার প্রেশার কখনো পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে। পজিটিভ মানে অ্যাটমসফিয়ারিক এয়ার থেকে বেশি হবে, আর নেগেটিভ মানে অ্যাটমসফিয়ার প্রেশার থেকে কম হবে। জিনিসটা তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো। এবার দেখ, আগে আমরা ইন্সপিরেশনটা পড়বো। ইন্সপিরেশনের জন্য মাসেল প্রথমে আমি কি বলেছিলাম, ডায়াফ্রাম। তো এবার দেখ, আমি একটাই ফুসফুস ড্র বা দুটোই ড্র করছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে ডায়াফ্রাম আছে। তাহলে যখন আমাদের ইন্সপিরেশন প্রসেসটা শুরু হয়, ইন্সপিরেশনটা শুরু হচ্ছে কিন্তু আমাদের ব্রেন থেকে। ব্রেনের কোন জায়গাটা, মেডালা বলে একটা জায়গা আছে। মেডালাতে একটা সেন্টার আছে যেটাকে বলা হয়, সব তোদের বই কিন্তু সবগুলো আছে সেই জন্য মেনশন করছি আমি, ঠিক আছে। রেসপিরেটরি রিদিম সেন্টার, মানে যেখান থেকে রেসপিরেশনের রিদিমগুলো শুরু হয় সেটাকে বলছি আমরা রেসপিরেটরি রিদিম সেন্টার। সেটা কোথায়, যে ব্রেনের মেডালাতে আছে। মেডালা কোন জায়গায় কি আছে এটা অন্য অন্য এতে বলবো, শুধু এখন মনে রাখ শুধু। তাহলে এই যে আমাদের ইন্সপিরেশন ড্রাইভ তৈরি হচ্ছে, ইন্সপিরেশন তৈরি হচ্ছে, এটা বেসিক্যালি তৈরি হচ্ছে কোথায়, একদম ব্রেনে আমাদের, ঠিক আছে। ব্রেনের মেডালাতে। মেডালাটা কোন জায়গায় সেটা অন্য মানে পরের টপিকটাই বলবো, এখন এটুকু মনে রাখ। তাহলে রেসপিরেটরি রিদিম সেন্টার থেকে ইন্সপিরেশনের প্রসেসটা শুরু হচ্ছে। এবার সেই মেডালা থেকে, এটা যদি ব্রেনের মেডালা হয়, এখানে রেসপিরেটরি রিদিম সেন্টার আছে, এখানে নার্ভ আছে। মানে আমাদের শরীরে যত রকম আছে নার্ভের মাধ্যমে কানেকশন আছে, একটা নাম আছে, নাম বলবো না, ঠিক আছে। এই নার্ভটা কাকে সাপ্লাই করে, ডায়াফ্রামকে সাপ্লাই করে। কারণ ডায়াফ্রাম হচ্ছে ইন্সপিরেশন। তাহলে আমি ধর তুই একটা কাজ করিস, তোকে আমি সিগন্যাল দেবো, তারপর তুই তো কাজ করবি, নাহলে তো কাজ করবি না। তাহলে ডায়াফ্রাম হচ্ছে মাসেল ফর ইন্সপিরেশন, তাহলে তাকে সিগন্যাল দিতে হবে। সিগন্যালটা কে দিচ্ছে, ব্রেনের যে মেডালাতে রেসপিরেটরি রিদম সেন্টার বসে আছে, ও এবার সিগন্যাল দিচ্ছে নার্ভের মাধ্যমে, সিগন্যাল আসছে যে ইন্সপিরেশন নিতে হবে। প্রত্যেকটার ইন ডিটেলস প্রচুর মেকানিজম আছে, তোদের বই এখানে শুধু মেনশন করে গেছে, সেই জন্য মেকানিজম একদম যাবে না, শুধু জিনিসটা মনে রাখ। তাহলে রেসপিরেটরি রিদম সেন্টার থেকে সিগন্যাল আসছে যে ইন্সপিরেশন নিতে হবে। তাহলে ডায়াফ্রাম প্রথমে কি হবে, কন্ট্রাকশন হবে। মাসেলে যখনই সিগন্যাল আসে মাসেল কন্ট্রাকশন হয়, মানে ডায়াফ্রামটা সংকুচিত হবে। তাহলে যখন সংকুচিত হবে মাসেলটা নিচের দিকে নামবে, তাই তো। আর ফুসফুস হচ্ছে একটা ইলাস্টিক নেচার, ও টু একটা কি বল নরম সফট একটা জিনিস, ইলাস্টিকের নেচার। ও বড় হয় ছোট হয়। বাইরে কি আছে, রিপস আছে, এটা দেখে যে প্লুরা আছে, অ্যাটাচ হয়ে আছে এখান থেকে, এটা হলো প্লুরাল ক্যাভিটি। তাহলে যখন ডায়াফ্রাম কন্ট্রাকশন হলো, ঠিক আছে, এইটা যদি আমি কাট সেকশনে দেখছি, মানে একটা মানুষ দাঁড়িয়েছে, আমার কেটে একটা সেকশন উপর থেকে দেখছিস, এটা আমি উপর থেকে মানে চেস্টটা কেটে দিয়েছি, উপর থেকে দেখছি, তাহলে এটা আমার কি সামনের দিকে অ্যান্টেরিয়র, আর না এটা হচ্ছে পোস্টেরিয়র। মানে জিনিসটা তো এরকম ধর, মানে এই চেস্ট কেটে মাঝখানে কেটে দিয়েছিস, ঠিক আছে, এটা 3D স্ট্রাকচার। তো এবারে বইটাতে ধর এইটা হলো চেস্ট ক্যাভিটি, আমি উপর থেকে দেখছি, তাহলে সামনের দিকটা অ্যান্টেরিয়র, এটা হলো পোস্টেরিয়র। আমি একটা ভিউ দেখছি, এটা তো আমি ভাবে জিনিসটা তো এইভাবে দেখ, এটা হলো সামনের দিকে, পেছনের দিকে, আমি উপর থেকে ভিউটা দেখছি। এই ডায়ামিটার থাকবে, একটা অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার হবে এটা, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, ল্যাটারাল ডায়ামিটার দুদিকে, আর একটা অবলিক ডায়ামিটার হয়। তো তোদের বই এগুলো কিছুই মেনশন করেনি।
অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটাই শুধু মনে রাখ, তিনটে ঘটনা ঘটে। এবার একটা দেখ, আর একটা জিনিস হয়, তো এই একটা রিপস, এই রিপস একটা গেছে, এখানে স্টারনাম আছে, তাহলে এখানে রিপসগুলো আসছে এদিক থেকে, আর একটা রিপস আসছে এখান থেকে, স্টারনামের সঙ্গে অ্যাড হয়েছে, দুদিকে এরকম আছে, এলো রিপস, ঠিক আছে। এবার দেখ, এইটা হচ্ছে একটা রিপস, এটা একটা রিপস, ঠিক আছে। এই রিপসগুলোর মাঝখানে না কিছু মাসেল আছে, মানে মাংসপেশি আছে, ক্রস হয়ে থাকে এইভাবে। মানে কিরকম, ধর এই দুটো রিপস, ঠিক আছে, এখানে মাসেল, একটা বাইরের দিকে মাসেল থাকে, একটা ভেতরের দিকে মাসেল থাকে। এই মাসেল দুটো কি করেছে, এই রিপস দুটো অ্যাটাচ কানেকশন করে রেখেছে। আমাদের সাথে মাংসপেশি তো আছে, এই একটা রিপস, একটা, দুটো রিপসের মাঝখানে কি আছে, মাসেল আছে, মানে মাংসপেশি আছে, দুটো থাকে, একটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে থাকে। তাহলে মাসেলটার নাম কি হতে পারে, মাসেলটার নাম হবে রিপস, এগুলোকে বলি আমরা রিপস, ঠিক আছে। রিপসের একটা নাম হচ্ছে কস্টাল। তাহলে দুটো কস্টালের মাঝখানে যে রিপস, তার সে মাসেলটার নাম কি হবে, তাহলে একটা মাসেল, যে মাসেলটা দুটো রিপসের মাঝখানে আছে, দুটো কস্টালের মাঝখানে আছে, তাহলে কি হবে, ইন্টার কস্টাল মাসেল। তাহলে মাসেলগুলোর নাম কি হবে, ইন্টার কস্টাল মাসেল, মানে দুটো মাসেলের মাঝখানে, সেই জন্য ইন্টার, একটার মধ্যে হলে ইন্ট্রা বলতাম, ঠিক আছে। তাহলে ইন্টার কস্টাল মাসেল, একটা মাসেল বাইরে আছে, একটা ভেতরে আছে, তাহলে নাম কি হবে, এক্সটার্নাল ইন্টারকস্টাল আর ইন্টারনাল ইন্টারকস্টাল, বুঝা গেল। তাহলে যেটা বাইরের দিকে থাকবে তার নাম হবে এক্সটার্নাল ইন্টারকস্টাল, আর একটা ভেতরের দিকে থাকবে সেটা হলো ইন্টারনাল ইন্টারকস্টাল। মানে কিরকম, ছেড়ে থেকে, এই দুটো মাসেল, একটা বাইরে আছে, একটা ভেতরে আছে, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমরা এক্সটার্নাল ইন্টারকস্টাল, যেটা ভেতরে ওটাকে বলবো আমরা কি, ইন্টারনাল ইন্টারকস্টাল। এই এক্সটার্নাল ইন্টারকস্টাল, দিস ইজ অলসো মাসেল ফর ইন্সপিরেশন। তোদের বইয়ে লেখা আছে দুটো মাসেল থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল, তার মধ্যে এক্সটার্নাল ইন্টারকস্টাল হচ্ছে মাসেল ফর ইন্সপিরেশন। তাহলে মাসেল ফর ইন্সপিরেশন দুটো, মেন হচ্ছে কি ডায়াফ্রাম, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল ফর ইন্সপিরেশন বা এক্সপিরেশন বলতে পারিস, কিন্তু সেগুলো তোদের মেনশন করেন, এগুলো ভুলে যা। শুধু এটাই মনে রাখবি যে দুটো রিপসের মাঝখানে, কস্টালের মাঝখানে দুটো মাসেল আছে, একটা বাইরে থাকে, একটা ভেতরে থাকে, তার নাম হলো ইন্টারকস্টাল মাসেল। বাইরের দিকে একটা এক্সটার্নাল, ভেতরে ইন্টারনাল। এই এক্সটার্নাল ইন্টারকস্টাল ইজ মাসেল ফর ইন্সপিরেশন। তাহলে মাসেল ফর ইন্সপিরেশন দুটো হলো, একটা হচ্ছে ডায়াফ্রাম, আর একটা হলো এক্সটার্নাল ইন্টারকস্টাল। তাহলে যখন ডায়াফ্রাম, ডায়াফ্রাম কন্ট্রাকশন হলো নিচের দিকে নাম, তাহলে যখন নিচের দিকে নামবে তাহলে কি হলো, এর উপরে তো ফুসফুসটা সাপোর্ট হয়ে আছে, ঠিক আছে। ফুসফুস ইলাস্টিক এর নেচার, ফুসফুসটা আবার কি হচ্ছে, প্লুরার সাথে চেস্ট ক্যাভিটির সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তাহলে যখন ডায়াফ্রাম নিচের দিকে নামবে তাহলে কি হবে, লাংসটাও নিচের দিকে নামবে, তাহলে কি হবে, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়বে। তাহলে যখনই ডায়াফ্রাম কন্ট্রাকশন হলো, ডায়াফ্রাম কন্ট্রাকশন বা সংকোচ, তখন কি হবে, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাবে। এখানে টেকনিক্যালি একটু প্রবলেম আছে, সেটা আমি পরে বলছি, ঠিক আছে। এটা একটা হলো। এবার দেখ, তাহলে এইটা হচ্ছে আমার স্টারনাম, ঠিক আছে। এইভাবে রিপসগুলো লেগে আছে, রিপসগুলো পিছন থেকে ভার্টিব্রার সঙ্গে যুক্ত আছে। এই যে ক্যাভিটিটা, এইটা হলো কি, চেস্ট ক্যাভিটি। এর ভেতরে গিয়ে লাংসের দুদিকে দুটো মাঝখানে ডায়াফ্রাম আছে, ঠিক আছে। তাহলে এইটা হলো স্টারনাম, সামনের দিকে দেখ। আর এগুলো হচ্ছে রিপস, রিপসগুলো পিছন থেকে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। আর দুটো রিপসের মাঝখানে কি আছে, মাসেলগুলো আছে, ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারকস্টাল। বাইরেটা তো যে এক্সটার্নাল ইন্টারকস্টাল। তাহলে যখন ডায়াফ্রাম কন্ট্রাকশন করছে, লাংসটা নিচের দিকে নামছে, এটাকে বলছি আমরা কি, তা ডায়াফ্রামটা সাপোর্টে, ডায়াফ্রাম কন্ট্রাকশন নিচের দিকে নামছে, তাহলে ভলিউমটা বেড়ে গেল চেস্ট ক্যাভিটির, তাহলে ফুসফুসটা কি হবে, নিচের দিকে নামবে। আবার যখন এইভাবে আছে অ্যাটাচমেন্টটা, এই যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্রাকশন করবে তখন কি হবে, নর্মাল এটা আছে, যখনই এ থেকে রেসপিরেটরি রিদিম সেন্টার থেকে সিগন্যাল এসে ইন্সপিরেশন নিতে হবে, প্রথম জিনিসটা হলো ডায়াফ্রামে কন্ট্রাকশন হচ্ছে, তারপরে কি হবে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলগুলোকে সাপ্লাই করেছে, একই নার্ভ,
ঠিক আছে, আলাদা যদি নার্ভ থাকে ই করে বলছি, তাহলে সে মাসেলটা কন্ট্রাকশন করবে। যখন এক্সটার্নাল ইন্টারকস্টালটা করবে, মানে কন্ট্রাকশন করবে, দুটো ঘটনা ঘটবে। চেস্ট ক্যাভিটি বড় হচ্ছে, তাহলে স্টারনামটা সামনের দিকে আসছে, পুল হলো। আর এদিকে চেস্ট ক্যাভিটি উপর দিকে হচ্ছে, মানে মাসেলটা তো এইভাবে আছে, তাহলে কন্ট্রাকশন করছে। তাহলে কি হবে, স্টারনামটা উপরে লিফট হবে, সামনের দিকে যাবে, আর চেস্ট ক্যাভিটি একটু বড় হচ্ছে। তাহলে কি হলো, প্রথমে নিচের দিকে লাংসটা বেড়েছে, এবার সাইডের দিকে বাড়ছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই দিকে বাড়বে। কিন্তু তোদের বই যেটা লিখেছে যে ডায়াফ্রাম কন্ট্রাকশনের ফলে চেস্ট ক্যাভিটির অ্যান্টেরিয়র পোস্ট ডায়ামিটারটা ইনক্রিজ করছে, বেড়ে যাচ্ছে। আর যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্রাকশন করলো, স্টারনাম সামনের দিকে উপরে লিফট হচ্ছে, আর এগুলো রিপসগুলো সাইডের দিকে এক্সপ্যান্ড করছে, ঠিক আছে। এটা হলে বেসিক্যালি যেটা হওয়ার কথা ছিল যে এই ডায়ামিটারটা বাড়বে, এটা কি বলি আমরা, ল্যাটারাল ডায়ামিটার। কিন্তু তোদের বইয়ে লেখা আছে যে এক্সটার্নাল ইন্টারকস্টাল যখন কন্ট্রাকশন করছে, ডরসোভেন্ট্রাল ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, ডরসোভেন্ট্রাল ডায়ামিটার। এবার দেখ, টেকনিক্যালি তুই যদি দেখিস যে অ্যান্টেরো পোস্টেরিয়র মানেও কিন্তু সে ডরসোভেন্ট্রাল, ঠিক আছে। এটা হওয়া উচিত ছিল ল্যাটারাল ডায়ামিটারটা বাড়ছে, ঠিক আছে। ওগুলো সব ভুলে যা, তোদের বই যা লেখা আছে তার বাইরে কিন্তু এমসিকিউ আসবে না, ঠিক আছে। তাহলে সিম্পলি কি মনে রাখবি যে ডায়াফ্রাম কন্ট্রাকশন হলে চেস্ট ক্যাভিটির মানে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ছে, আর যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্রাকশন করছে, এই রিপসের সাইডের দিকে মুভমেন্ট হচ্ছে, স্টারনামটা সামনের দিকে উপরে লিফট করছে, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে। সিম্পলি যেটা মানে হলো, এই ঘটনাগুলো ঘটার ফলে কি হলো, চেস্ট ক্যাভিটির সাইজটা বেড়ে গেছে। আগে এরকম সাইজ ছিল না, এরকম হয়ে গেছে। তাহলে এবার কি হচ্ছে, চেস্ট ক্যাভিটি ওয়ালের সঙ্গে আমার ফুসফুসটা অ্যাটাচ আছে, কিভাবে, প্লুরা দিয়ে। তাহলে ফুসফুসটা এক্সপান্ড করবে। এবার দেখ, তাহলে নর্মাল অবস্থায় অ্যালভিওলার সাইজটা ছিল এরকম, এর ভিতরে প্রেসার আছে। এবার যখন ফুসফুসটা এক্সপান্ড করলো, তাহলে অ্যালভিওলার সাইজটাও কি হবে, বড় হয়ে যাবে। ফুসফুসটা বাড়ছে তো, এক্সপান্ড করছে, তাহলে অ্যালভিওলার সাইজটাও বেড়ে যাবে। এবার দেখ, যেই সাইজটা বাড়লো, তাহলে এবার কি হলো, এখানে যে প্রেসার ছিল, ধর আমি এখন এই নর্মাল আছি, এক্সপ্রেশন নিলাম, তাহলে কি হলো, এখন এই মুহূর্তে যদি আমি ধরি, আমি রেসপিরেশন বন্ধ রাখলাম, তাহলে এনভায়রনমেন্টাল প্রেসার বা অ্যাটমসফিয়ার প্রেসার আর অ্যালভিওলার প্রেসারটা সমান আছে, ঠিক আছে। যে আমার ফুসফুসটা সাইজ বাড়লো, ঠিক আছে, তাহলে কি হবে, প্রেসারটা এবার অ্যাটমসফিয়ার প্রেসার থেকে কমে যাবে। তাহলে যখন ইন্সপিরেশন মানে হতে যাচ্ছে, ডায়াফ্রাম কন্ট্রাকশন করলো, এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্রাকশন করলো, ডায়ামিটারটা বেড়ে গেছে, অ্যালভিওলাসটা সব দিক থেকেই বেড়ে গেছে, এদিকেও বেড়েছে, এদিকেও বেড়েছে। তাহলে যখন এক্সপান্ড করলো, ওর ভেতরে প্রেসারটা ছিল, প্রেসারটা সঙ্গে সঙ্গে কি হবে, বায়ুমণ্ডলের চাপ থেকে কমে যাবে, মানে 760 থেকে কমে গেছে। তাহলে যখনই কমে গেল, তাহলে সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ। তাহলে তখনই ইন্ট্রা পালমোনারি প্রেসার বা ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার নেগেটিভ হয়ে গেছে। দেখ, বেসিক জিনিসটা কিন্তু একটাই, ফুসফুস এক্সপান্ড করলো, অ্যালভিওলাইটা বড় হলো, তার ভেতরে প্রেসারটা অ্যাটমসফিয়ার প্রেসার থেকে কমে গেল, তার মানে জিরো হয়ে গেল, সরি নেগেটিভ হলো। তাহলে যখন ইন্সপিরেশন হতে যাচ্ছে, ইন্ট্রা পালমোনারি প্রেসার বিকামস নেগেটিভ, তার মানে হচ্ছে অ্যালভিওলার মানে এনভায়রনমেন্টাল বা অ্যাটমসফিয়ার প্রেসার থেকে কমে গেছে। তাহলে এয়ারটা কোন দিকে ফ্লো করবে, কম থেকে বেশি থেকে কমের দিকে। অ্যাটমসফিয়ার প্রেসারটা বেশি, অ্যালভিওলার প্রেসারটা কম, তাহলে কোন এয়ারটা কোন দিকে যাবে, ফুসফুসের ভেতরে যাবে। দ্যাট ইজ ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন নেওয়ার জন্য শুধুমাত্র আমাকে ড্রাইভটা তৈরি করতে হলে কিভাবে, ইন্ট্রা অ্যালভিওলার পালন প্রেসারটা কমিয়ে দিলাম বা নেগেটিভ করে দিলাম। নেগেটিভ মানে কি, লেস বা কম অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার। সেটা কিভাবে হলো, ডায়াফ্রাম কন্ট্রাকশন করলো, এক্সটার্নাল ইন্টারকস্টাল কন্ট্রাকশন করলো, চেস্ট ক্যাভিটি বেড়ে গেল, ফুসফুসটা এক্সপান্ড করলো, অ্যালভিওলাইটা বড় হয়ে গেল, প্রেসারটা ড্রপ করলো, কমে গেল অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, এই যে আমি ইন্সপিরেশন নিয়ে যাই, আমরা যে ইন্সপিরেশন আমরা কি বুঝতে পারছি, অটোমেটিক্যালি কিন্তু আমরা নিচ্ছি। এই যে আমরা বসে যে শ্বাস নিচ্ছি ছাড়ছি, আমরা কি বুঝতে পারছি বা আমরা মাথায় রেখেছি, বা যখন আমরা ঘুমিয়ে যাই তখনও তো শ্বাস চলছে, শ্বাস বন্ধ হলে তো আমরা মরে যাব। তাহলে এই ঘটনা কিন্তু ঘটছে, অটোমেটিক হচ্ছে। তার মানে এটা কে করাচ্ছে, মেডালার রেসপিরেটরি রিদম সেন্টার। কিভাবে, নার্ভের মাধ্যমে মাসেলগুলোকে সিগন্যাল দিচ্ছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এবার ইন্সপিরেশন কমপ্লিট, এয়ার ভিতরে এসে গেল, অক্সিজেন এসে গেছে, ট্রান্সপোর্ট হবে। অক্সিজেন কোথায় যাবে, অ্যালভিওলাস থেকে ব্লাডে, আবার ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে।
বা যেই ইন্সপিরেশন কমপ্লিট হয়ে গেল, এবার দেখ এখানে প্রেশার নেগেটিভ হলো, এবার প্রচুর পরিমাণে মানে মানে এয়ার আসবে ভিতরে। তাহলে যেই ইন্সপিরেশনটা শেষ হলো, এই নিচে শেষ হলো, এবার তো লিমিট আছে না, ম্যাক্সিমাম তো টানতে থাকতে পারবো না, লিমিট আছে একটা সময় পরে আমার ইন্সপিরেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে ইন্সপিরেশন কোথায় থামবে বা কোন জায়গায় থামবে তারও অনেক মেকানিজম আছে, মানে এই রেসপিরেটরি মেকানিজম রেগুলেশন পুরো চ্যাপ্টার তোদের বই শুধুমাত্র একটু মেনশন করেছে, ঠিক আছে। তাহলে ইন্সপিরেশনটা বন্ধ হলো, যেই ইন্সপিরেশনটা বন্ধ হলো এবার কি হচ্ছে দেখ, অ্যালভিওলার প্রেশারটা কিন্তু বেশি, মানে বেশি এয়ার এসছে, এক্সট্রা এয়ার এসছে। তাহলে যখন অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন এবার কি হচ্ছে, ইন্ট্রা পালমোনারি প্রেশার হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি, যেহেতু এয়ার এসছে তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে বেশি হয়ে গেছে, এবারে সিগন্যাল আসা বন্ধ হয়ে গেছে। তাহলে ডায়াফ্রাম আবার কি হবে, নিজের জায়গায় ফিরে আসবে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল আবার নিজের জায়গায় ফিরে আসবে। তাহলে কি হবে, চেস্ট ক্যাভিটির সাইজটা সব দিক থেকে ডায়ামিটারগুলো কমবে, ফুসফুসের উপরে চাপ পড়বে, অ্যালভিওলার প্রেশার অলরেডি প্রেশারটা বেশি ছিল, তাহলে এবার কি হবে, এয়ারটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। সেজন্য ইন্সপিরেশনটাকে শুরু করতে হয়, এক্সপিরেশনটাকে শুরু করতে হয় না। ইন্সপিরেশন হলো, শেষ হলো, এবার ইন্সপিরেশনটা কত দূরে গিয়ে থামতে হবে সেটাও কে ডিটারমিন করে, রিদিম সেন্টার। এ যদি ডিটারমিন না করতো কোথায় গিয়ে থামতে হবে, তাহলে ইন্সপিরেশন নিতেই থাকতাম আমরা। তাহলে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে পুরোটা ডিটারমাইন করে। যে ইন্সপিরেশন নামা শেষ, সবাই চুপচাপ হয়ে গেল, এবার জানে সব কিছু আমি করে দিচ্ছি, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে এক্সপিরেশনটা জাস্ট হয়ে যায়, সিগন্যাল আসা বন্ধ হয়ে গেল, ডায়াফ্রাম নিজের জায়গায় ফিরে গেল, ইন্টারকস্টাল মাসেল নিজের জায়গায় ফিরে গেল, চেস্ট ক্যাভিটি ছোট হলো, অ্যালভিওলার ভিতর প্রেশারটা বেশি ছিল কারণ এয়ার এসছে বলে, পজিটিভ ছিল। তাহলে কি এবার কি হবে, অটোমেটিকলি এয়ারটা বাইরে বেরিয়ে চলে যাবে। এটাই হলো এক্সপিরেশন প্রসেস। না বুঝতে, শুধু ইন্সপিরেশনটা বুঝতে হবে, এক্সপিরেশনটা তো এমনি বুঝে গেলে কিছু নেই। ঠিক আছে, টাইম হয়ে গেছে আমার, দুটো কথা বলে খালি শেষ করে দিই। এবার দেখ, তাহলে এই যে আমরা ইন্সপিরেশন নিচ্ছি, তাহলে মিনিটে কতবার নিই আমরা, 12 to 16 পার মিনিট। মিনিটে আমরা 12 থেকে 16 বার, অ্যাভারেজ 14 বলতে পারি আমরা। এটাকে বলা হয় আর বা রেসপিরেটরি রেট। বোঝা গেল? এবার এই যে আমরা ইন্সপিরেশন নিচ্ছি, এক্সপিরেশন ছাড়ছি, তাহলে এয়ার মুভ করছে, এই যে মুভমেন্ট অফ এয়ার, কতটা এয়ার মুভ করছে, এটা একটা জিনিস দিয়ে মাপা যায়, সেই জিনিসটার নাম হচ্ছে কি স্পাইরোমিটার। স্পাইরোমিটার কিছুই না, একটা জাস্ট মানে যন্ত্রের মতো, মুখে টিউব দিয়ে দেওয়া হয়, পেশেন্টকে বলে আপনি শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, ওই কতটা ভলিউম নিচ্ছে কতটা ছাড়ছে ওটা গ্রাফের মাধ্যমে সব ভ্যালুগুলো দিয়ে দেয়, ঠিক আছে। এবং এটা দিয়ে আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি। কারণ লাংসটা আমরা কেন পড়ছি, আমরা ডাক্তাররা কেন হয়, ডিজিজ পড়ানোর জন্য। নর্মাল জিনিসটা বুঝলে তারপর তো প্যাথোলজিটা বুঝতে পারবো, ঠিক আছে। তো স্পাইরোমিটার দিয়ে এই যে এয়ারগুলো মুভ করছে, কতটা ভলিউম ভেতরে যাচ্ছে, কতটা বাইরে বেরিয়ে আসছে, বা কোন ডিজিজে কতটা কমছে, এখানে গ্রাফটা কীরকম চেঞ্জ হবে, এই জিনিসটা আমরা স্পাইরোমিটার দিয়ে স্টাডি করতে পারি। এটা একটা গেল। এবার হচ্ছে দেখ, রেসপিরেশন কিন্তু দুরকম ভাবে হচ্ছে। একটা দেখ আমরা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমাদের ভাবতে হচ্ছে না, এই যে আমরা বসে আছি, আমরা কি ফুসফুস চালু রেখেছি, ব্রেন চালু রয়েছে, যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখনও কিন্তু আমাদের লাংস কাজ করছে, রেসপিরেশন হচ্ছে। তাহলে সেটাকে বলা হয় অটোনমিক কন্ট্রোল। অটোনমিক মানে এতক্ষণ যে আমরা ডিসকাশনটা করলাম এটা হচ্ছে অটোনমিক, মানে স্বয়ংক্রিয়, বাংলা জায়গায় স্বয়ংক্রিয়, নিজে থেকেই হচ্ছে, আমরা ঘুমিয়ে যাচ্ছি, কাজ করছে, অটোমেটিক হচ্ছে, আমাদের ভাবতে হচ্ছে না। এবার আমি কিন্তু অনেক কিছু করতে পারি, আমি চাইলে শ্বাসটাকে ধরে রাখতে পারি, এটা বন্ধ করে দিলাম, বেশিক্ষণ পারবো না, যতক্ষণ আমার ক্যাপাসিটি। আবার আমি অনেক জোরেও নিতে পারি, আবার ছেড়েও ধরে রাখতে পারি, আবার আরো জোর করে ছাড়তে পারি, ধরে আছি। তার মানে কি, যে আমার রেসপিরেশন বা আমার নিজস্ব কন্ট্রোল আছে। একটা তো বডি করছে নিজের মতো, কিন্তু সেটাকে নিজেভাবে কন্ট্রোল করতে পারে, আমি বেশি নিতে পারি, বেশি ছাড়তে পারি, নিয়ে ধরে রাখতে পারি, ছেড়ে ধরে রাখতে পারি, ঠিক আছে। অনেকটা টেনে নিলাম, এতটা দরকার ছিল না, ঠিক আছে। তাহলে দেখ, অটোমেটিক মানে অটোনমিক কন্ট্রোল ছাড়াও একটা আমার নিজস্ব কন্ট্রোল আছে, এটাকে বলা হয় ভলান্টারি কন্ট্রোল। তাহলে রেসপিরেশন কন্ট্রোল মানে হচ্ছে একটা অটোনমিক, একটা ভলান্টারি। ভলান্টারি কথা মানে কি, ঐচ্ছিক, আমার ইচ্ছার পর আমি শ্বাস নেবো না, যা বন্ধ করে যাচ্ছে, মরেই যাবো শ্বাস না নিয়ে, ঠিক আছে। আমার ইচ্ছা তো আমি নেবো না, আমার ইচ্ছা হলে ছাড়বো, বেশি নেবো কম নেবো। তার মানে হচ্ছে এবার যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের এই মানে ভলান্টারি কন্ট্রোলটা থাকে না, পুরোপুরি একদম অটোনমিক হয়ে যায়। যখন আমরা জেগে থাকি
তখন আমরা এটা ছাড়াও আমি এটা করতে পারি ইচ্ছা মতো। এবার দেখ, এটা এই জন্যই বললাম, এরপরে আবার আসবে মানে যখন পড়া হয়। এতক্ষণে আমরা কি পড়লাম যে মাসেল ফর ইন্সপিরেশন হচ্ছে ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল। এবার দেখ, যখন আমি জোরে সাধারণভাবে ভলান্টারি বা কন্ট্রোল করছি, আমি জোরে শ্বাস ছাড়ছি, দেখবে পেটটায় হাত দিলে বুঝতে পেটের মাসেলগুলো শক্ত হয়ে গেছে। আবার তো জোরে শ্বাস নিয়ে পেটে হাত দিয়ে পেটের মাসেলটা শক্ত হয়ে গেছে। তার মানে কি, এই যে আমি এক্সট্রা এফোর্ট দিচ্ছি ইন্সপিরেশন এক্সপিরেশন, ঠিক আছে, তার জন্য আমাদেরকে হেল্প করে অ্যাবডোমিনাল মাসেল। ঠিক আছে, তাহলে এই যে আমরা অটোনমিক কন্ট্রোল একটা তো হলো, যেখানে ডায়াফ্রাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল। যখন আমরা ভলান্টারি কন্ট্রোল করছি, আমি খুব জোরে শ্বাস নিচ্ছি বা জোরে শ্বাস ছাড়ছি, তখন আমাদেরকে হেল্প করে অ্যাবডোমিনাল। এই অ্যাবডোমিনাল মাসেল যখন জোরে কন্ট্রাকশন করছে, ডায়াফ্রামকে চাপ দিচ্ছে, বেরিয়ে আসছে। আবার যখন আমরা শ্বাস বেশি নিতে চাইছি, তখন অ্যাবডোমিনাল মাসেলগুলো শক্ত হয়ে আরো বেশি করে শ্বাস নিতে আমাদের হেল্প করে। এবং তোদের বইয়ে লেখা আছে যে অ্যাবডোমিনাল মাসেল মানে এক্সট্রা এফোর্ট দিয়ে যখন আমি ইন্সপিরেশন বা এক্সপিরেশন নিই, তখন কে হেল্প করে অ্যাবডোমিনাল মাসেল। তাহলে শুধুমাত্র অটোনমিক কন্ট্রোলে দুটো মাসেল, একটা হলো মেন হচ্ছে ডায়াফ্রাম, সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। যখন আমি এক্সট্রা এফোর্ট দিচ্ছি, তখন আমাদেরকে হেল্প করে অ্যাবডোমিনাল মাসেল। এবার ঘরে গিয়ে নিজে প্র্যাকটিস করবো, জোরে শ্বাস নিয়ে মানে পেটের মাংসগুলো শক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেলো ডাইরেক্টলি। আজকে এটুকুই থাক, আজকে শেষ হয়ে যেত চ্যাপ্টারটা, ঠিক আছে, কিন্তু আজ আমাকে যেতে হবে একটা জায়গায়, ক্লাস শেষ করতে হবে। ঠিক আছে, আজকে এটুকুই থাক।